সকাল 8টা বাজে বাড়িতে শোরগোল পড়ে গেছে। ডেকোরেশনে লোকেদের কথাবার্তায় শিশির কিছুতেই ঘুমাতে পারছে না। এমনি বেচারা ভোর 4টায় ঘুমাতে গিয়েছে। এরই মধ্যে হঠাৎ করে পাশ ফিরে বিছানায় ডান হাত রাখতে একটা ঠান্ডা ও নরম কিছু অনুভব করলো। পিটপিট করে চোখ খুলতে আচমকা জোরে চিৎকার দিয়ে উঠল, সাপ সাপ! নিচে ডাইনিং টেবিলে মিসেস হিনা, আনোয়ার সাহেব, বর্ষা আর বিন্দু নাস্তা করছিল। শিশিরের চিৎকার শুনেই দৌড়ে উপরে গেল ছোট মা আর পিপি। এরই মধ্যে শিশির হুড়মুড়িয়ে উঠে জানালার পর্দা সরিয়ে রুমটা আলোকিত করলো। এবার ধীর পায়ে সাপটির কাছে এগিয়ে গিয়ে দেখলো এটি রাবারের একটি সাপ। কি হয়েছে? কই সাপ আব্বু? শিশির এবার রাগী কণ্ঠে বলতে লাগলো, জান, এই জান, জান। আর যান কোথায়? বিন্দু তো শিশিরের চিৎকার শুনেই দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল স্কুলের জন্য। সাথে বর্ষাও গেছে। শিশির রাগী গলায় জান জান করে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পেছনে ছোট মা আর পিপিও এলো। কি হয়েছে? সকাল সকাল আমার মেয়েটার পিছনে পড়লি কেন? তোমাদের আদরের দুলালি এটা আমার বিছানায় রেখে দিয়েছে। তো কি হয়েছে? ও বাচ্চা মানুষ, তাই একটু দুষ্টুমি করেছে। আর তুমি এত বড় হয়ে এভাবে ভয় পাও? ছি! আর শুনলাম কাল তুমি নাকি ওকে বকেছো, কেন? আব্বু, এই তুমি ওকে এত লাই দাও? আর বকেছি কারণ ছিল। ভাইজান, তুমি চিনো না জানকে? ফাজিলের হাড্ডি একটা। আর আমি জানি শিশির এমনি বকেনি জানকে। তোমার মেয়ে তো শুধু হাতে পায়ে বড় হয়েছে। আজও আসুক, ওর একদিন কে আমার একদিন। মিসেস হেনা মুচকি এসে বলল, দাদুভাই তুমি যাও, আর একটু ঘুমাও গিয়ে। না দিদা, আমার ঘুম চলে গেছে। আমি রেডি হয়ে আসি, ভার্সিটি যাব। এবার পরিচয়ের পালা। বনানী 3 নং সেক্টরের 4 নং বাসাটা হলো চৌধুরী ভিলা। এই বাড়ির বয়োজ্যেষ্ঠা মিসেস হিনা চৌধুরী। তার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আনোয়ার চৌধুরী আর ছোট ছেলে আফজল চৌধুরী। পেশায় বিজনেসম্যান। মেয়ে আঞ্জুমান চৌধুরী পেশায় উকিল। তার বিয়ের জন্য এই বাড়ি এত সুন্দর করে সাজানো হয়েছে। আনোয়ার সাহেবের 2 ছেলে 1 মেয়ে, জুনায়েদ চৌধুরী শিশির আর প্রিয়াঞ্জলি চৌধুরী বর্ষা। শিশির অনার্স প্রথম বর্ষে পড়ে। বাড়ির একমাত্র ছেলে হওয়ায় সবার আদরের এবং সে এই গল্পের হিরো। বর্ষা 10ম শ্রেণীতে পড়ে। ডাকনাম বুড়ি। আফজাল চৌধুরীর একটাই মেয়ে, নীলাঞ্জনা চৌধুরী বিন্দু। সবাই জান বলে ডাকে। খুব চঞ্চল আর ডান পিটে। বাড়ির সবার চোখের মনি। এবার ক্লাস 4-এ উঠেছে। সে এই গল্পের নায়িকা। বিন্দু, ঋতু আর বর্ষা টিফিন পিরিয়ডে ফুচকা খাচ্ছিল আর হাসাহাসি করছিল। ভাইয়া তোকে পেলে খবর আছে, এমনি এখন অব্দি কালকের রাগ কমেনি। ভাইয়াকে হঠাৎ ভয় কেন দেখালি? আর ভাইয়া রেগেই বা আছে কেন? কালকে মেরেছে আমায়। তো মার খাওয়ার মতো কাজ করিস কেন? দোষ কি আবার আপনি? দোষ টিভি আর ওই মুভির। মানে? কাল স্কুল থেকে ফিরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। নিউ হিন্দি মুভির সিনে মারামারি হচ্ছিল। মারামারি শেষে নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে চুমু খায়। এই সিন চলাকালীন শিশির ভাইয়া রুমে আসে। সর্বনাশ! তারপর ঠাস ঠাস করে চড় মেরে বলল, এসব কি দেখছিস তুই? তোর বয়স কত? বেশি পেকেছিস তাই না? অসভ্য মেয়ে, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ। শিশির সর্বদাই ওর বোনদের ব্যাপারে অনেক পজিটিভ। জলি মাইন্ডেড হলেও রাগের কারণে ছোটরা একটু ভয় পায়। ফুপা কিছু বলে নাই? আর ফুপা আমার মা বাবা জীবনেও তাদের আব্বুকে কিছু বলবে না। মাঝে মাঝে আমার সন্দেহ হয় আমি তাদের মেয়ে তো। তবে বড় মা ভাইয়াকে অনেক ঝেড়েছে, মারতেও গিয়েছিল। বড় মায়ের জান আমি, বুঝছো? দোষ তোর ছিল জান। আপনি তুমিও? তুই এসব করে বেড়াস? ভাইয়ার বউ এলে তো চুলের মুঠি ধরে বাড়ির বাইরে বের করে দিবে। তুই আমার মামা তো বোন বলে কিছু বললাম না, না হলে এক্ষুনি মেরে ফেলতাম তোকে। কিসের বিয়ে? কার বিয়ে? কোনো বিয়ে হবে না।
ঋতু বিন্দুর এই আচরণ দেখে অবাক হলেও বর্ষা মুচকে হাসল, কারণ জানে বিন্দু যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে শিশিরের প্রতি ওর একটা অধিকার বোধ কাজ করে। ভালোবাসা কি ও ঠিক না বুঝলেও ও শিশিরকে খুব কাছের কেউ মনে করে। এখন বিকেল 4টা বাজে। সন্ধ্যা 7টা বাজে মেহেদি অনুষ্ঠান শুরু হবে। বেশি লোক না হলেও কাছের আত্মীয়রা থাকবে। শিশির আর রিক মেহেদির স্টেজ সাজাচ্ছে। রিক হচ্ছে ঋতুর ভাই, শিশিরের ছোটবেলার বন্ধু। রিক আর ঋতু হলেও বিন্দুর মামাতো ভাই বোন। তাদের মানে বাবা দেশের বাইরে থাকে কাজের সূত্রে, তবে সৎ মায়ের ঘরেই ওরা থাকে। রিকের রাগও শিশিরের মতোই অনেক বেশি। শিশির আর রিক যখন কাজ করছিল তখন একজোড়া চোখ রিকের দিকে সীমাবদ্ধ ছিল। ধীরে ধীরে এই লোকজন আসতে শুরু করলো। মেয়েরা পরবে আজ সবুজ রঙের জামা আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। বিন্দু আজ সেজেছে গ্রিন কালারের সারারায়, মাথায় ছোট একটা টিকলি আর হাত ভর্তি চুড়ি। হালকা সাজে মায়াবী চেহারাটা আরো ফুটে উঠেছে। বর্ষা ঋতুকেও সবুজ সালোয়ার কামিজে দারুণ লাগছে। আঞ্জুমান চৌধুরী মানে পিপি গ্রিন শাড়ি পরেছে। সে চুলে গোলাপ ফুল লাগাবে বলে বিন্দুকে পাঠালো নিচে থেকে ফুল আনতে। সময় নেই বলে বিন্দু তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামার সময় পড়ে যেতে নিলেই শিশিরকে ধরে ফেলে। শিশিরের হাত বিন্দুর কোমরে পড়তেই শরীরে এক শিহরণ বয়ে যায়। আচমকা শিশিরের এত কাছে আসতেই বিন্দুর নিঃশ্বাস ভারী হয়ে গেল। এই যেন এক অনন্য রকম অনুভূতি। শিশির বিন্দুকে ছেড়ে দিতেই ওর ঘোর কাটল। শিশির হালকা রাগ দেখিয়ে বলে উঠল, তোর চাল চলন কি কোনোদিনও ভালো হবে না? বিন্দু কথা কানে না নিয়ে শিশিরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কতটা সুন্দর লাগছে হলুদ রঙের পাঞ্জাবিতে। সে যে এক সুদর্শন পুরুষ তাতে কোনো সন্দেহ নেই। শিশির গলা খাকারি দিয়ে আবারও বলে উঠল, আমি কিন্তু সকালের কথা এখনো ভুলিনি। আজ বাড়ি ভর্তি মানুষ যদি কোনো রকম বাদরামি করেছিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, মনে থাকবে? বিন্দু একটা ঢোক গিলে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মিস আঞ্জুমানকে নিচে নিয়ে এলো। আশেপাশে মিউজিক বাজাচ্ছে। মিউজিকের তালে বিন্দু আর ঋতু নাচ করছে। বাকিরা সবাই এনজয় করছে আজকের ফাংশন। আফজাল সাহেব আর নিউ বিজনেস পার্টনার খান সাহেবের সাথে মিসেস হিনার পরিচয় করিয়ে দিল। তোমরা এসেছো, খুব ভালো লাগছে। আর কেউ আসেনি? জি আন্টি, আমাদের মেয়েও এসেছে, ও বাহিরে ফোনে কথা বলছে। বাড়ির সকলে এখানে উপস্থিত ছিল। হঠাৎ বাড়িতে একটা মেয়েকে আসতে দেখে সবাই থমকে গেল। অনেক সুন্দরী ফর্সা দেখতে মেয়েটি, মডেলের চাইতেও কম মনে হচ্ছে না। পরনে পিঙ্ক কালারের ফিটিং গাউন, পিঠ অব্দি কালার করা চুল যা এক পাশে এনে সেট করা, আর মুখে ভারী মেকআপ। সকলের সাথে সাথে শিশির ও তাকিয়ে আছে এক পলকে। ও মা, তুমি তো বাড়ি মিষ্টি। কি নাম তোমার? জি, আমার নাম রাইমা খান। এসব কিছু মাঝে শিশির মনে মনে অনেকটাই খুশি হলো যখন জানতে পারলো যে মেয়েটি ওর ভার্সিটিতে ভর্তি হয়েছে। মিস্টার আনোয়ার সাহেব শিশিরের সাথে রাইমার পরিচয় করিয়ে দিল আর বলল তার খেয়াল রাখতে। প্রতিদিন সকালে বিন্দুরা স্কুলে যাওয়ার সময় কিছু ছেলে ওদের ডিস্টার্ব করে, ওদের পথ আটকায়, কিস করে, কিন্তু আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। ওদের মধ্যে একজন বিন্দুর হাত ধরে টানটানি করে। এদিকে বিন্দু সহ সবাই ভয় পেয়ে যায়। তবুও বিন্দু চিৎকার করে বলতে থাকে, আমার হাত ছাড়, শিশিরভাইকে চিনিস? তোর মেরে ফেলবে একদম তোদের। বর্ষা শিশিরকে কল দিতে নিলে ওদের মধ্যে একজন বর্ষার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। লোকটি বর্ষার গায়ে হাত দিতে নিলে কেউ এসে এই লোকটির পিঠে লাথি মারে। বর্ষার পেছনে রিককে দেখে একটা স্বস্তির শ্বাস ফেলে। বাকি ছেলেগুলো রিককে দেখে পালিয়ে যায়। তারপর রিক সবাইকে নিয়ে বাড়ি চলে যায়। সবাই ওদের এই অসময় দেখে অবাক হয়। তখনই শিশির জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোরা স্কুলে না গিয়ে বাড়ি চলে এলি কেন? আর রিক, তুই ওদের কই পেলি? ভূষণের লোকেরা একটু আগে ওদের সাথে অনেক অসভ্যতামি করছিল, অনেক বাজে কথা বলেছে, ইভেন জানের হাত ধরে টানাটানি করেছে। এই কথা শুনে শিশিরের রক্ত মাথায় উঠে যায়। সাথে সাথে পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। শিশিরের রাগ সম্পর্কে সবার ধারণা আছে, তাই ওকে শান্ত করতে বলে, আব্বু তুমি মাথা গরম করো না, রিক তো ঠিক সময় গিয়েছিল তাই না? দাদুভাই, বাড়িতে এখন একটা বিয়ে চলছে, এখন কোনো ঝামেলায় জড়িও না। তোমাদের মাথা ঠিক আছে? আজ রিক না থাকলে কি হতো? আর ছোট মা জানকে যদি... এ কথা বলে থেমে গেল শিশির।
জান এবার কেটে দিয়েছে। শিশির জানের দিকে এগোতেই জান দৌড়ে রুমে চলে যায়। আমি ওদের ছাড়বো না, রাগী গলায় বলেই শিশির আর রিক বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চারিদিকে হইচইগত পরিবেশ, মিউজিকের আওয়াজ সব জায়গায়। সবাই অনেক সুন্দর করে সেজেছে। মেয়েরা পরেছে হলুদ রঙের শাড়ি আর ফুলের গহনা, আর ছেলেরা পরেছে সাদা কালারের পাঞ্জাবি। স্টেজ সাজানো হয়েছে বাগানে। দিদা অনেকক্ষণ ধরে শিশিরকে খুঁজছে, তাই বিন্দু এসেছে শিশিরকে ডাকতে। বিন্দু বাগানে এসেই দেখলেও শিশির আর রাইমা হেসে হেসে কথা বলছে। আসলে শিশিরের মনে রাইমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে। মেয়েটা অনেক আধুনিক আর ইন্টেলিজেন্ট। ভালোই লাগে রাইমার সাথে সময় কাটাতে। তাদের এই হাসাহাসি বিন্দুর মোটেও ভালো লাগছে না। বিন্দু তাদের কাছে গিয়ে বিরক্ত সুরে বলল, ভাইয়া তোমার দিদা ডাকছে। আচ্ছা তুই যা, আমি আসছি। শিশির, এই পুচকিটা কে? আমার বোন হয়। বোন হয় এই কথাটা যেন বিন্দুর একটু পছন্দ হলো না, তাই সে কপট রাগ দেখিয়ে বলল, আমি মোটেও পুচকি নই, আমি ক্লাস 8-এ পড়ি। রাইমা আর শিশির দুজনেই হেসে দিল। তা দেখে বিন্দু রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেল। গায়ে হলুদ শুরু হয়ে গেছে। বিন্দু, ঋতু ও আরো অনেকেই নাচ করছে। অনেকক্ষণ যাবত একজোড়া চোখ বিন্দুর দিকে তাকিয়ে আছে। বিন্দুর দিকে যে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে তা শিশিরের বুঝতে বাকি রইল না। লোকটি কে আর কেমন এটা শিশির খুব ভালো করেই জানে। শিশির নিজেকে অনেক কষ্টে সামলিয়ে লোকটির কাছে গিয়ে বলল, আপনি কিছু খুঁজছেন? না, তুমি কে? ভাই, এই সে যে কিনা আমাদের ছেলেদেরকে বেদরক মেরেছে, যারা ঠিক করে দাঁড়াতে অব্দি পারছে না। পেছন থেকে মিল্টু কথা বলতেই ভূষণ শিশিরকে ভালোভাবে স্ক্যান করে, গালে হাত দিয়ে বলল, শুনেছি তুমি ভালো মারামারি করো, তো তোমাকে একটা অফার দিচ্ছি। তুমি আমার হয়ে কাজ করো, ভালো টাকা দিব। প্রয়োজন নেই, আসলে বাড়ির সম্মানে হাত দেওয়ার চেষ্টা করেছে তাই একটু করেছি। আবার এরকম কিছু করার চিন্তা করলেও মেরে গুম করে দিব। ভূষণ হচ্ছে মিনিস্টার রাশেদ হোসেনের ছেলে আর শিশিরদের ভার্সিটির ফাইনাল ইয়ারের ছাত্র। স্বভাব একদম জঘন্য। বাবা নেতা হয়, সবসময় ক্ষমতার জোর দেখায়, গুন্ডামি মাস্তানি সব করে বেড়ায়, পাক্কা মেবাজও বটে। মিনিস্টার রাশেদ হোসেনকে বিয়েতে দাওয়াত দেওয়ায় ভূষণ এসেছে। এদিকে ভূষণের চাহনি দেখে সে কিছুই করতে পারছে না। বিয়ে বাড়িতে সিনক্রেট হবে বলে বিন্দু আর তার কাজিনরা সবাই গল্প করছিল। তখন শিশির প্রচন্ড রেগে বিন্দুর কাছে গিয়ে ওকে টানতে টানতে এক পাশে এনে বলে, ভেতরে যা, আর রুমের বাইরে বের হবি না। কেন ভাইয়া? আমি বলেছি তাই। সবাই তো এখানে আছে। তোর কথা কানে যায় না? আমি বলেছি না ভেতরে যেতে? শিশিরে রক্তিম চোখ দেখে বিন্দু খানিকটা ভয় পেয়ে যায়। আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। বিন্দুর চোখে পানি দেখে শিশিরে খারাপ লাগে। পরের দিন সকালে সবাই তাড়াতাড়ি কাজে লেগে পড়ে। আজ আঞ্জুমান চৌধুরীর বিয়ে। আনোয়ার সাহেব ও আফজল সাহেবের শত কাজের ব্যস্ততার মাঝে বোনের চলে যাওয়াটা খুব পোড়াচ্ছে। বোনকে সবসময় মেয়ের মতো আঁকড়ে রেখেছে। আঞ্জুমান চৌধুরীও সকলের থেকে দূরে চলে যাবে বলেই মন খারাপ করছে। সকালে নাস্তা করে শিশির বারান্দায় চলে আসে রাইমার সাথে ফোনে কথা বলতে। দুজনে হেসে হেসে কথা বলছিল। বিন্দু বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তা দেখে নিজে নিজে বলল, কাল আমার সাথে কি বাজে বিহেভটাই না করলো, আর এখন দাঁত কালাচ্ছে হনুমান কোথাকার। দুপুর দিকে সবাই কনভেনশন হলে চলে গেল। বড় এসে গেছে। বিন্দু অনেকক্ষণ ধরে দেখছে শিশির ওর আশেপাশে আছে। আর থাকবে নাই বা কেন? বিন্দুকে নিয়ে শিশিরের ভয় হতে শুরু করেছে, কারণ শিশির কিছুটা বুঝতে পেরেছে ভূষণের নজর বিন্দুর উপর পড়েছে। তাই বাড়ির সবাইকে বলেছে বিন্দুকে যাতে চোখে চোখে রাখে। এদিকে বিন্দু দুজনের দিকে অনেকক্ষণ যাবৎ রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দুজন আর কেউ নয় বরং শিশির আর রাইমা। সে যখন থেকে এসেছে তখন থেকে মেয়েটা শিশিরের সাথে আঠার মতন লেগে আছে। রাইমাকে বিন্দুর প্রথম দিন থেকে ভালো লাগেনি। বিশ্ব ঢঙ্গি বলে মনে হয়। শিশির, রিক, নিশি, নিলয় সকলে একসাথে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু এই মেয়ে যেন শিশিরের গায়ে উঠে যায়। আর কথার মাঝে বারবার শিশিরের হাত ধরাও পছন্দ হচ্ছে না বিন্দুর। তাই ওদের দেখছে আর আগে ফুসছে। ঋতু তখন থেকে বিন্দুকে ডেকেই যাচ্ছে। বিন্দু যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। শাড়ির আঁচলটা হাতের মুঠিতে শক্ত করে চেপে ধরে আছে। চোখে যেন লাল রক্তিম আভা। বিন্দু দৃষ্টি অনুসরণ করে ঋতু ও বর্ষা সেদিকে তাকায়। বর্ষা শিশির আর রাইমাকে দেখে বলে ওঠে,
এই মেয়েটাকে আমার কেন যেন সুবিধার মনে হচ্ছে না। ভাইয়ার সাথে এত কিসের কথা? হ্যাঁ সত্যি পুরাই ঢঙ্গি। আচ্ছা আপনি, তোমরা খেয়াল করেছো শিশির ভাইয়া ওর দিকে কিভাবে যেন তাকিয়ে আছে? কিভাবে তাকিয়ে আছে? আরে কেমন একটা মুগ্ধতা নিয়ে। বর্ষা ঋতুর কথা শুনে বিন্দুর দিকে তাকিয়ে অবাক হয়। বিন্দুর চোখে পানি ছলছল করছে, হয়তো এখনই কেটে দিবে। খুব যে কষ্ট পাচ্ছে তা নিশ্চিত। বর্ষা বিন্দু এই অবস্থা দেখে ঋতুকে চুপ করতে বলল, কিন্তু এই মেয়ে থামার নামই নেই, বলেই যাচ্ছে। সর্বনাশ, ভাইয়া প্রেমে টেমে পড়ে যায় নাই তো? বিন্দু আর সহ্য করতে পারছে না। সবসময় শিশির চোখে নিজের জন্য এই দৃষ্টি দেখতে চেয়েছে বিন্দু। কাজেই একই দৃষ্টি শিশিরের চোখে অক্ষত আছে ঠিকই, কিন্তু নিজের জন্য নয়। বিন্দু জল মাখা চোখে দৌড়ে দিদার কাছে গিয়ে বলল, দিদা বাড়ি যাব। হ্যাঁ যাব তো, বিয়ে শেষ হোক তারপর। আমি এক্ষুনি যাব। বিন্দুর গলার আওয়াজ পেয়ে শিশির এগিয়ে এসে বলল, জান কি হয়েছে? বিন্দু আর চোখে শিশিরকে দেখে মাথা নিচু করে পেছন ঘুরে চলে যায়। মেহমানদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। শিশির আর রে তদারকির দায়িত্বে আছে। বিন্দু অন্যমনস্ক হয়ে হাঁটছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে অপর পাশের ব্যক্তি ধরে ফেলে। বিন্দু সোজা হয়ে দাঁড়াতেই ভূষণকে দেখে মুচকি সে ধন্যবাদ জানায়। কিউট লেডি। তো নাম কি আপনার? বিন্দু। আপনার? আমি ভূষণ। বিন্দুর নামটা শুনেছে মনে হচ্ছে। আপনাকে তো চিনলাম না। আপনি কি বরের বাড়ির কেউ? না মিস বিন্দু, আমাকে আপনাদের বাড়ি থেকে দাওয়াত দেওয়া হয়েছে। তাও কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলো, ওকে তাহলে এখন আসি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবারও আমাদের বাড়িতে আসবেন? একটু থেমে বলে উঠল। ভূষণ আর বিন্দুর কথাবার্তা সবটাই এতক্ষণ পর্যবেক্ষণ করছিল শিশির। বিন্দুকে ভূষণের সাথে কথা বলতে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বিন্দুর কাছে গিয়ে ওর হাত ধরে টেনে গেস্ট রুমে নিয়ে যায়। তারপর বিন্দুকে খানিকটা চিৎকার করে জিজ্ঞেস করলো, তুই কি কথা বলছিস ওর সাথে? শিশিরের রাগী চোখ মুখ দেখে বিন্দু একটা শুকনো ঢুক গেলে কাপা কাপা গলায় বলল, এমনি কথা বলছিলাম ভাইয়া। কথা বলছিলি নাকি গায়ের উপর পড়ছিলি? বারণ করেছিলাম না এদিক ওদিক ছোটাছুটি করতে? আর এত সেজে গুজে কে আসতে বলেছে তোকে? এই তোর শাড়ি পরার বয়স হয়েছে? কাকে দেখাতে এসেছিস? এহেন কথায় বিন্দুর কষ্টের চেয়ে বেশি রাগী হলো। এমনিতেই শিশির আর রাইমাকে দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। তার উপর শিশিরের এই ধরনের বাজে কথা তাই সহ্য করতে না পেরে অশ্রুভিজা চোখে চিৎকার করে বলে উঠল, বেশ করেছি। আমি যেমন খুশি তেমন সাজবো। আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো, তাতে তোমার কি? হ্যাঁ। শিশির নিজের রাগ সামলাতে না পেরে ঠাঠিয়ে চড় বসালো বিন্দুর গালে। বিন্দু ছোড়াছড়ো চোখে তাকিয়ে আছে শিশিরের দিকে। তৎক্ষণাৎ শিশির গর্জন করে বলে উঠল, বেশি সাহস বেড়ে গেছে তাই না? মুখে মুখে কথা বলিস। অনুষ্ঠান শেষ হওয়া অবধি এই রুমেই থাকবি তুই। এই বলে রুম লক করে চলে যায় শিশির। এদিকে বিন্দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। শিশির বারবার নিজের হাত দেখছে আর মুষ্টিবদ্ধ করে ফেলছে। শিশির মনে মনে বলতে লাগলো, সরি রে জান, আমি তোর গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু কি করব বল? তোকে কিভাবে বুঝাবো? ভূষণের নোংরা নজর যে তোর উপর পড়েছে, তুই তো জানিস না ও কতটা নিজ। শিশির এসব ভাবতে ভাবতে বর্ষার কাছে কি বলল, বুড়ি তোকে বলেছি না জানের সাথে সাথে থাকবি? আচ্ছা তোরা এই গেস্ট রুমের দিকে যা, জান ওখানেই আছে। ভাই ও এখানে আমার সাথেই ছিল। আচ্ছা আমি যাচ্ছি। ও বোধহয় কিছু খায়নি, আমি খাবার পাঠাচ্ছি, ওকে একটু খাইয়ে দিস। আর হ্যাঁ, আমি কল দিলেই বাইরে আসবি। কেন? যা বলেছি সেটা কর। ঠিক আছে। বর্ষা বিন্দুর কাছে যেতেই বিন্দু বর্ষাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বর্ষা সবটা শুনেও বুঝতে পারছে না শিশির এতটা খেপে গিয়েছে কেন। দেখতে দেখতে কনে বিদায়ের সময় হয়ে গেল। সমাজের এই অদ্ভুত এক নিয়ম, মেয়েরা নাকি বিয়ের পর সারা জীবনের জন্য পর হয়ে যায়। আচ্ছা আদৌ কি মেয়েরা পর হয়? বাবা মায়ের সকল পাওনা এত সহজে মেটানো সম্ভব? হয়তো না। সমাজের এ সকল অবাঞ্ছিত নিয়মগুলোই এ ধরনের বাক্যকে সত্যি করে তোলে। আনোয়ার চৌধুরী ও আফজাল চৌধুরী দুজনেই বোনকে ধরে কাঁদছে। তারা তাদের বোনকে সবসময় নিজের সন্তানের মতোই আঁকড়ে রেখেছে।
আঞ্জুমান চৌধুরীর বাবা অনেক আগেই মারা গেলেও সে কখনো তার বাবার শূন্যতা অনুভব করেনি তার ভাইদের জন্য। আর খুব ভাগ্য করে দুজন বন্ধুসুলভ ভাবিও পেয়েছে, তাই সকলের আদরে হয়েই থেকেছে সে। এদিকে শিশির বর্ষাকে ফোন করে আসতে বলে বিন্দুকে নিয়ে। বর্ষা আর বিন্দু তাদের পিপিকে জড়িয়ে ধরে কাঁদছে খুব। শিশির চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে বলল, কিন্তু সে তালুকাতে সম্ভব হলো। হঠাৎ রান্না করতে গিয়ে গ্লাস ভাঙার আওয়াজে রামিসা বেগম দৌড়ে যায় রান্না করে, গিয়ে দেখে দুটা গ্লাস ভেঙে একসাথে পড়ে আছে। সামনে ভয়াত দৃষ্টিতে তাকিয়ে আছে ঋতু। সাথে সাথে কিছু না বলেই রামিসা বেগম এক চড় বসা ঋতুর গালে আর চেঁচিয়ে বলে ওঠে, কোনো কাজ কি ঠিক মতো করতে পারিস না? খালি খাওয়া আর ঘুম আর টই টই করে পুরো দুনিয়া ঘুরিস। মামুনি, আমি ইচ্ছে করে করিনি। তোর বাপে তো হাজার হাজার টাকা পাঠাই, তাই না? যে ঘরের সব জিনিস ভেঙে ফেললে আবার কিনবো। মামুনি, এমন ভাবে বলছো কেন? খবরদার মুখে মুখে তর্ক করবি তো। যেমন মা তার তেমন মেয়ে, মরেও আমাকে শান্তি দেয়নি। মাকে নিয়ে এসব বলো না প্লিজ। খুব গায়ে লাগছে, তাই না? তাহলে গলায় দড়ি কেন দিয়েছিলি? মামুনি প্লিজ। সব টাকা পয়সা তো তোর আর তোর ভাইয়ের পিছনে যায়, তাও একটার পর একটা খরচ লেগেই থাকে। আপনি ভুলে গেলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি, আমি বা আমার বোন আপনার বা আপনার স্বামীর টাকায় খাই না। আর এই বাড়িটা আমার মায়ের নামে। তাছাড়া আপনার ভাগ্য ভালো যে আমি আপনাকে আর আপনার মেয়েকে এই বাড়িতে থাকতে দিয়েছি। এই কথা শুনে রামিসা রাগে ফুসতে ফুসতে রুমে চলে যায় আর মনে মনে ছক কষতে লাগে কি করে এই বাড়িটা হাতানো যায়। আসলে ঋতুর মা আত্মহত্যা করেছিল যখন সে জানতে পারে তার স্বামীর সাথে তার নিজের ফুফাতো বোনের অবৈধ সম্পর্ক আছে। রিক তখন বেশ বড় হলেও ঋতু অনেকটাই ছোট। রিকের মা মারা যাওয়ার পর ওদের বাবা রামিসা মানে রিকের মায়ের ফুফাতো বোনকে বিয়ে করে। রামিসা বেগম ওদের কিছুতেই দেখতে পারে না, এমনকি নিজের মেয়েটাকেও নিজের মতো বানিয়েছে। রিক ঋতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বলু কাঁদিস না, আমি তো আছি, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। চল আজ তোকে ফুচকা খাওয়াবো। ঋতু মুচকি সে ভাইয়ের সাথে চলে যায়। রিক ছোটবেলা থেকে ঋতুকে এইভাবেই আগলে রেখেছে। তবে রিক আর ঋতুর মাথার উপর সবসময় ওদের ফুপি মানে বিন্দুর মা ছায়া হয়ে থেকেছে। তবে ওদের কখনো কষ্ট হয়নি, কারণ রিকের দাদা ও নানা টাকা সহ অনেক কিছু দুজনের নামে রেখে গেছে। হয়তো তারা জানতো ওদের ভাগ্যে সৎ মায়ের ভালোবাসা নেই, তাই তো ওদের বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ওরা ওনার থেকে টাকা কখনোই নেয় না। আকাশে মেঘের খেলা চলছে, তুলোর মতো দলা বাঁধা মেঘেরা মুক্ত ডানায় উড়ে বেড়াচ্ছে। বিন্দু এক পলকে তাকিয়ে আছে আকাশের পানে, মনটা কালো মেঘের মতো বিষণ্ণ। আর পেছন থেকে কেউ ডেকে উঠল, মেঘবতী। এই ডাকটা কানে আসতেই কিছু পুরনো স্মৃতি মাথা চারা দিয়ে উঠল। হ্যাঁ, মেঘবতী, এই নামে তো শুধু তার কাঙ্ক্ষিত মানুষটি ডাকত। বিন্দুর পেছনে ঘুরতে শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখলেও হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে তৎক্ষণাৎ কলকের কথা মনে করতেই আবার উল্টো ঘুরে দাঁড়ায় বিন্দু। শিশির এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলল, সে কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? আচ্ছা, আবার মেঘবতী কি এখনো রেগে আছে আমার উপর? শেষের কথাটা কানের কাছে নিয়ে ধীর গলায় বলল, এই নাম ধরে তো আর ডাকো না, তাহলে আজ হঠাৎ? শিশির বেশ বুঝতে পারছে বিন্দু কষ্ট পেয়েছে, তাই কথা ঘোরাতে বলল, এই দেখ তোর জন্য কি এনেছি। তৎক্ষণাৎ শপিং ব্যাগ থেকে এক বক্স কিটক্যাট চকলেট বের করে সামনে ধরল। বিন্দু একবার তাকিয়ে সামনে পাকিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। শিশির একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বিন্দুর সামনে এসে এক হাতে কান আর অন্য হাতে হাওয়াই মিঠাইয়ের প্যাকেটটা ধরে পড়ল। সরি। বিন্দু এবার আর চুপ করে থাকতে পারল না, ছো মেরে হাত থেকে হাওয়াই মিঠাই প্যাকেটটা নিয়ে খুলে খেতে শুরু করলো। সত্যি তো সেই কাল থেকে বিন্দু চুপচাপ রয়েছে, যেটা ওকে একদমই মানায় না। আর তাছাড়া ভালোবাসার মানুষের উপর রাগ করেও থাকা যায় না। শিশির বিন্দুর এমন কাণ্ড দেখে মুচকে এসে ওর মাথায় হাত রেখে বলল, জান, ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শোন কেমন? বলো। এখন থেকে কোথাও একা যাওয়া আসা করবি না, কেমন? ইভেন বাড়ির বাহিরে বা ঋতুদের বাসায়ও না। আর যাকে তুই চিনিস না তার সাথে একদম কথা বলবি না, ওকে? ভাইয়া, আমি কি বাচ্চা? আর এসব বলছোই বা কেন? এসব বলছি কারণ আছে। কি? সেটা না জানলেও চলবে।
আর হ্যাঁ, তুই যতই বড় হয়ে যাস না কেন, আমার কাছে বাচ্চাই থাকবে। এই বলে চলে যায় শিশির। শিশিরের যাওয়ার পথে তাকিয়ে থাকে বিন্দু। কেন জানি শিশিরকে বেশ চিন্তিত লাগলো। বিন্দু আর এসব নিয়ে মাথা ঘামালো না, ডুব দিল পুরনো কিছু স্মৃতিতে। ফ্ল্যাশব্যাক। অনেক আগে রিক আর ঋতু সহ শিশিরদের পুরো পরিবার সাজে গিয়েছিল ঘুরতে। বিন্দুর বয়স তখন 6। সকলেই অনেক আনন্দ করেছিল। হঠাৎ শিশির দিকেও বিন্দু একদৃষ্টিতে পাহাড়ের উপর মেঘেদের খেলা দেখছে। এক মনে দাঁড়িয়ে কি যেন ভাবছে। শিশির বিন্দুর কাছে যেতেই বিন্দু খুব উৎসুক গলায় বলল, ভাইয়া ওখানে কে থাকে? ওখানে কার বাড়ি? আচ্ছা আমিও যাব, ওখানে অনেক সুন্দর। এখানে একটা পরী থাকে, একদম তোর মতো দেখতে। সত্যি? হ্যাঁ তো। জানিস ওর নাম কি? কি? মেঘবতী। তাহলে আমার নাম মেঘবতী না কেন? এবার শিশির উচ্চস্বরে হেসে দিল। বিন্দুকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আজ থেকে তোর নাম মেঘবতী, আমার মেঘবতী। বিন্দু সেদিন খুব খুশি হয়েছিল। তারপর থেকে শিশির বিন্দুকে মেঘবতী বলে ডাকত। কিন্তু বিন্দু বড় হওয়ার সাথে সাথে এই ডাকটাও হারিয়ে গেল। বিন্দু কখনো জানতে চায়নি শিশিরের কাছে কেন ওকে আর মেঘবতী বলে ডাকে না। হয়তো অভিমানে। বিদ্যুৎ চমকানোর আওয়াজে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো বিন্দু। বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রতিটা বিন্দু আছড়ে পড়ছে পিপাসা যুক্ত মাটিতে। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। বিন্দু আর ঋতু ফাইনাল পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। জেএসসি বলে কথা, অনেক পড়াশোনা করতে হচ্ছে ইদানিং। শিশিরের দিনকাল আগে থেকে অনেক ভালো কাটছে, সবাই লক্ষ্য করছে এই বিষয়টি। রাইমারও এই বাড়িতে আসা যাওয়া লেগে আছে। বাড়ির সবার ভালো লাগলেও দুজনের মোটেও ভালো লাগে না। আর এই দুজন হলো বিন্দু ও শিশিরের মা মিস রেহানা। হ্যাঁ, দুজনের ভাষ্য মতে মেয়েটা অনেক গায়ে পড়া স্বভাবের, তাও আবার শিশিরের সাথে আঠার মতো লেগে থাকে। রেহানা বেগম সর্বদাই চায় তার ছেলের বউ একজন ভালো, দায়িত্বশীল, সরল মনের ও মিশুক স্বভাবের হবে। কিন্তু এই মেয়েকে দেখলে একটু ওভার স্মার্ট ও অহংকারী মনে হয়। বিন্দু আর ঋতুর পরীক্ষা আজ শেষ। ওদের কেন্দ্র ও শিশিরদের ভার্সিটির সাথেই পড়েছে। পরীক্ষা ভালো হয় বিন্দু আজ অনেক খুশি। তাই ঋতুকে বললেও আজ বাড়ি যাওয়ার সময় শিশির ভাইয়ার ভার্সিটি হয়ে যাবে। পরীক্ষা ভালো হয় ভাইয়াকে বলবে ট্রিট দিতে। এই ভেবে ওরা হেঁটেই পৌঁছে যায় শিশিরের ভার্সিটিতে। এদিক ওদিক খুঁজতে থাকে শিশিরকে। এরই মধ্যে শিশিরের বন্ধু নীলকে দেখে বিন্দু দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, নীল ভাইয়া কেমন আছো? আরে বিন্দু, তুই? আমি ভালো আছি, কিন্তু তোরা এখানে কি করিস? আমাদের কেন্দ্র তো এই পাশেই। ও আচ্ছা। শিশির ভাইয়া কই? শিশির ও তো ক্যান্টিনে। আচ্ছা আমি যাই। এই বলেই বিদ্যুৎ দৌড়ে যায় ক্যান্টিনের দিকে। দূর থেকে ব্লু শার্ট পরা লোকটাকে দেখেই বুঝতে পারলো যে ওটা শিশির। বিন্দু আর একটু কাছে যেতেই পা দুটো থমকে দাঁড়িয়ে যায়। সাথে সাথে এই মুখে প্রসারিত করা হাসিটাও একেবারে মিলিয়ে যায়। চোখে পানি ছলছল করছে, পলক পড়লেই গড়িয়ে পড়বে মুখে। কিন্তু তা দেখে বিন্দুর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই 120 ভোল্টের ঝটকা খেল। শিশির মিডিয়াম সাইজে দেয়ালটার উপর বসে আছে, আর ওর বুকের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রাইমা। শিশির রাইমাকে পেছন থেকে জড়িয়ে ধরে থাকায় তাদের দেখে যে কেউ বলবে তারা ঘনিষ্ঠ সম্পর্কে আছে। এরই মধ্যে পাশে থাকা মেয়ে দুটোর কথা কানে ভেসে আসে। আমাদের কলেজের সবচেয়ে হিট জুটি রাইমা আপু আর শিশির ভাইয়া, তাই না? শিশির ভাইয়ের পার্সোনালিটি যেমন পারফেক্ট, তেমনি রাইমা আপু অনেক স্মার্ট আর সুন্দরী। দে আর মেড ফর ইচ আদার। ব্যাস, বিন্দুর কষ্টটা দ্বিগুণ করতে এই কথাটুকুই যথেষ্ট ছিল। সাথে সাথে বিন্দুর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে এলো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই এক দৌড়ে বেরিয়ে গেল কলেজ থেকে। ওর পেছনে ছুটলো ঋতু। শিশির আর রাইমারা ক্যান্টিনে বসে কথা বলছিল। তখন নিমেষে ভরল, কিরে জানরা চলে গেছে? শিশির নীলি থেকে খানিকটা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, জান কখন এলো? কিছুক্ষণ আগে তো জান আর ঋতু এসে আমাকে জিজ্ঞেস করলো ভাইয়া কই। কিন্তু ওরা তো আসেনি। তখন শিশিরের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ে। সাথে সাথে বিন্দুকে ফোন করে, কিন্তু বিন্দু ফোন না ধরায় শিশিরের চিন্তাটা যেন আরো বেড়ে যায়। হঠাৎ ভূষণের কথা মনে পড়তে শিশির ক্যান্টিন হতে বের হয়ে কলেজের বাহিরে চলে যায়। পেছন পেছন রিকও যায়। রিক শিশিরকে অস্থির দেখে বলল, তুই টেনশন করিস না, ওরা হয়তো বাসায় চলে গেছে। টেনশন করবো না মানে? তুই জানিস না ভূষণের উদ্দেশ্য কি? আচ্ছা আমি বর্ষাকে কল করেছি, হয়তো ওরা বাসায়।
এই বলে রিক বর্ষাকে কল দিয়ে জিজ্ঞেস করে, হ্যালো বর্ষা, জান আর ঋতু কি বাসায় গেছে? হ্যাঁ, এইমাত্র এলো দেখলাম। কেন, কোনো দরকার? না, আচ্ছা রাখছি। এই বলেই ফোনটা রেখে দেয় রিক। বর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ফোনের দিকে। এদিকে ওরা বাড়ি ফিরে গেছে শুনে শিশির সুস্থ একটা শ্বাস ফেল। বর্ষা বিন্দু রুমে যেতেই অবাক হয়ে যায়। বিন্দু হাঁটুতে মুখ গুজে কাঁদছে আর ঋতুকে থামানোর চেষ্টা করছে। এই দৃশ্য দেখে বর্ষা ভয় পেয়ে যায়। সাথে সাথে বিন্দুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, জান কি হয়েছে, কাঁদছিস কেন? বর্ষাকে দেখে বিন্দু জড়িয়ে ধরে আরো জোরে কাঁদতে শুরু করে আর অস্পষ্ট ভাষায় কিছু বলতে থাকে। বর্ষা এখানে অবস্থা দেখে চিন্তিত গলায় আবারও জিজ্ঞেস করে, জান কি হয়েছে, আমাকে বল। আপনি, আমি বলছি। তারপর যা যা ঘটেছে ঋতু সবটা বলল। বর্ষা সবটা শুনে বিন্দু কান্না থামানোর জন্য বলল, হয়তো তোরা ভুল দেখেছিস, ওরা অনেক ভালো বন্ধু বলেই হয়তো। এই কথাটা শেষ করার আগে বিন্দু মাথা তুলে তাকিয়ে বলল, আপনি তাহলে ওরা কেন বলেছিল দে আর মেড ফর ইচ আদার? বিন্দুর এহেন কথায় নিশ্চুপ হয়ে যায় পরিবেশ। বিন্দু আবারও বলে, আমি তো ভাইয়াকে ভালোবাসি, তাহলে ভাইয়া কেন? আর বলতে পারে না। সাথে সাথে এই হেঁচকি তুলে কাঁদতে শুরু করে বিন্দু। এবার বর্ষারও খুব রাগ হয় ভাইয়ের প্রতি। কি আছে ওই মেয়ের মধ্যে? ফ্ল্যাশব্যাক। আজ থেকে আরো 1 মাস আগে সকালে থেকে শিশির রেডি হয়ে আসছিল ভার্সিটি যাবে বলে। পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো জেল দিয়ে সেট করা আর হাতে ব্র্যান্ডেড ওয়াচ। এই ফর্সা শরীরে কালো রংটা যেন একেবারে মানানসই। শিশিরের এই কিলার লুক দেখে সাথে সাথে বিন্দু একটা হার্টবিট মিস করলো। তখনই মুখ দিয়ে ধীর শব্দে বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। ছোট মা শিশিরের কাছে গিয়ে ডান ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আব্বু, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? ভার্সিটিতে। আর কোথায় যাব? সত্যি করে বলো তো আব্বু, কি চলছে? প্রেম টেম করছো? ছোট মার এহেন কথায় শিশির মুচকি হেসে ছোট মাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, যদি এমন কিছু হয় তাহলে সবার আগে তোমাকে বলবো। আসলে রাইমা কাল শিশিরকে কল করে বলেছে আর শিশিরকে কিছু বলবে। শিশির খুব ভালো করে জানে রাইমা ওকে কি বলবে, কারণ রাইমার হাব ভাবে সবটাই বোঝা যায়। শিশির প্রথমে ভার্সিটি গিয়েছিল, তখন রাইমা টেক্সটে একটা অ্যাড্রেস দিয়েছে আর বলেছে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে। শিশির রাইমার বলা জায়গায় গিয়ে একটু অবাক হলো। রেস্টুরেন্টটা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তখনই পেছন থেকে শিশিরকে রাইমা ছুটি ধরে বলল, I love you, শিশির। I love you so much. শিশির তো আগে থেকে জানতো রাইমাকে ভালোবাসে আর শিশিরও যে রাইমার প্রতি দুর্বল ছিল। তখন শিশির আর কিছু না ভেবে রাইমাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, I love you too. সেদিন থেকে শুরু হয় তাদের সম্পর্ক। সন্ধ্যার দিকে বাড়ি আসে শিশির। ড্রয়িং রুমে বিন্দু ছাড়া সবাইকে দেখে জিজ্ঞেস করে, জান কোথায়? রুমে আছো হয়তো। কেন ভাইয়া? ও, আর ঋতু নাকি আমার ভার্সিটি গিয়েছিল, কিন্তু আমার সাথে তো দেখা করেনি। তুমি হয়তো ব্যস্ত ছিলে, তাই জান তোমাকে বিরক্ত করেনি। কখন ব্যস্ত ছিলাম? আর তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? কিছু না। একথা বলেই বর্ষা সেখান থেকে চলে যায়। আজ 1 সপ্তাহ হলো বিন্দু কেমন যেন চুপচাপ হয়ে গেছে। যে মেয়ে কিনা এদিক ওদিক ছোটাছুটি করে, বাড়ি মাথায় করে রাখে, সে এখন নিজের ঘরেই বেশি থাকে। ছোটবেলা থেকেই পরীক্ষা শেষে বিন্দু মামা বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে পড়ে, কিন্তু এবার একবারও যাওয়ার কথা বলেনি। সবাইকে বিন্দুর এই বিহেভ ভাবাচ্ছে। সবার ভাবনার মাঝে শিশিরের চিন্তা হচ্ছে অন্য কোথাও। শিশির ভাবছে বিন্দুর সাথে ভূষণ কোনো কিছু করেনি তো, যার কারণে ও এত চুপচাপ হয়ে আছে। এসব ভাবনার মাঝে শিশির বর্ষাকে ডেকে জিজ্ঞেস করলো, বুড়ি, জানের কি হয়েছে বলতো? তুই কি কিছু জানিস? তেমন কিছু না ভাইয়া। তাহলে ও এত চুপচাপ কেন? আচ্ছা, কোনো কারণে ভূষণ কি কিছু বলেছে? শুধু একবার ভাইয়া, জান যতই চঞ্চল স্বভাবের হোক না কেন, ওর মনটা অনেক নরম আর দুর্বল, সহজেই কোনো আঘাত নিতে পারে না। ওকে আর কষ্ট দিও না প্লিজ। বর্ষা এই বলে চলে গেল সেখান থেকে। সে হতভাগ হয়ে তাকিয়ে রইল। বুড়ি এসব কি বললো, আর ওই বা কখন জানকে কষ্ট দিল, তাই ভাবতে লাগলো। বর্ষা কোচিং এ যাবে বলে বাসা থেকে বের হতেই দাঁড়িয়ে পড়ে রাস্তায়। সামনে থাকা মানুষটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ বাইকের হর্নের শব্দে হুঁশ ফিরে দেখতে পায়
রিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে বর্ষা আমতা আমতা করে বলতে লাগলো, আমি আসলে এই ধ্যান কই থাকে তোর? তখন থেকে রাখছি, বাইকের সামনে এসে কেন দাঁড়ালি? অদ্ভুত। না, আসলে খেয়াল করিনি। তা খেয়াল কই থাকে? আচ্ছা, এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? কোচিং এ। কোচিং কোথায়? 7 নম্বর সেক্টর বটতলা। আচ্ছা, বাইকে ওঠ, আমি ওখানে স্টুডেন্ট পড়াতে যাচ্ছি, নামিয়ে দিব। কি রে, হা করে কি দেখছিস? ওর বাইকে? আসলে বর্ষা একটু না বরং অনেকটাই অবাক হয়েছে, কারণ যে ছেলে কখনো সোজা মুখে কথা বলে না সে কিনা বাইকে লিফট দিবে, তাও আবার একটা মেয়েকে। এটাও সম্ভব? আজকে বিন্দু একটু হাঁটতে বেরিয়েছে। এতদিন নিজের রুম আচ্ছা ছাড়া কোথাও যায়নি, তাই আগে ভাবলো ঋতুদের বাসায় যাবে, তারপর ওকে নিয়ে পার্ক থেকে একটু হেঁটে আসবে। তো যে ভাবা সেই কাজ, ওরা দুজন আজ পার্ক এসেছে। ডিসেম্বর মাস চলায় মানুষজন মোটামুটি একটু বেশি, হালকা বাতাসে শীতের আচ্ছা আমেজ ভালোই লাগছে। লোকজনের সমাগম ভালোই। ঋতু আর বিন্দু দুজনেই বেঞ্চে গিয়ে বসলো। বিন্দু চুপচাপ বলে ঋতু এটা সেটা বলে ওকে হাসানোর চেষ্টা করলো। বিন্দু আশেপাশে নজর ঘুরাতেই দেখতে পেল পার্ক থেকে রাইমার মতো কোনো একটা মেয়ে বেরিয়ে গেল। বিন্দু আর কোনো দিক বিদিক না ভেবে পিছু নিতে লাগলো। একটু এগিয়ে যেতে হঠাৎ দেখতে পেল রাইমা গাড়িতে থাকা কারোর সাথে কথা বলছে। বিন্দু লোকটির মুখ দেখল না, শুধু বাম হাত আর বাম হাতে থাকা গোল্ডেন কালার ঘুষা দেখেছে। বিন্দু কিছু না ভেবে ওদের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু গাড়িটাকে আর ধরতে পারেনি। গাড়িটা অলরেডি বের হয়ে গেছে। বিন্দু পেছন থেকে রাইমাকে ডাক দিতেই রাইমা চমকে উঠে পেছনে খুলল। আরে বিন্দু, তুমি? আমি। কিন্তু তুমি এদিকে কি করছো? তোমার বাসা তো এখানে না, এখান থেকে তো বেশ দূরে। আমার বান্ধবীর বাসা এখানে, তাই এসেছি। বিন্দুর কেন জানি এই কথাটা বিশ্বাস হলো না। রাইমা আর চোখে পর্যবেক্ষণ করল। রাইমা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। বিন্দু আগের থেকে অনেকটাই স্বাভাবিক হতে পেরেছে। জীবন কারোর জন্য থেমে থাকে না। বিন্দু সবকিছু ওর ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। তবে শিশির ওর প্রথম ভালোবাসা। শিশিরকেও কখনোই ভুলতে পারবে না। ছোটবেলা থেকেই দুষ্টুমি খুনসুটি করতে করতে কখন সে ছেলেটাকে এতটা ভালোবেসে ফেলেছে বুঝতেই পারেনি বিন্দু। আর সেজন্য শিশির আর রাইমার এই প্রণয়ে এতটা কষ্ট পাচ্ছে বিন্দু। তবে কাউকে ভালোবাসলে যে কষ্ট পেতে হয় এই কথাটা যে সত্যি তা বিন্দু এখন বিশ্বাস করে। বিন্দু সকলের সাথে স্বাভাবিক আচরণ করলেও শিশিরের থেকে যে একটু দূরে দূরে থাকে তা শিশির লক্ষ্য করেছে 2-3 বার। কিন্তু শিশির পড়াশোনার চাপে এতটাই ব্যস্ত যে দুদণ্ড সময় পাচ্ছে না বিন্দুর সাথে একটু কথা বলার। তবে শিশির ঠিক করেছে আজ বিন্দুর জন্য ওর পছন্দের চকলেট কিনে নিয়ে যাবে বাড়ি ফেরার সময়। সব থেকে বের হয়ে বাইক স্টার্ট দিতে একটা গাড়ি এসে সামনে থেকেই ধাক্কা দিয়ে বসে, আর শিশির সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে গাড়িটার সঙ্গে সঙ্গে ওইখান থেকে চলে যায়। লোকজন তাড়াহুড়া করে শিশিরকে তুলে দাঁড় করায়। আপনি ঠিক আছেন? কিন্তু আপনার হাতে অনেকটা লেগেছে, কপাল আর পা থেকে ব্লিডিং হচ্ছে, আর হাতও ছিলে গেছে দেখছি। আমি ঠিক আছি, একটা সিএনজি ডেকে দিবেন প্লিজ। তারপর লোকটি একটি সিএনজি ডেকে দিল। আসলে শিশির ভালোই ব্যথা পেয়েছে, আর এই অবস্থায় ও আর বাইক চালিয়ে বাড়ি যেতে পারবে না। শিশির খুব কষ্ট করে এই সদর দরজা দিয়ে ঢুকে সোফায় গিয়ে বসে পড়ে। রান্নাঘর থেকে শিশিরের মা ওকে দিয়ে দূর থেকে দেখতে পায় শিশির বসে আছে। এগিয়ে গিয়ে বাবু বলে ডাক দিয়ে আটকে উঠে শিশিরের এই অবস্থা দেখে রিহারা বেগম সঙ্গে সঙ্গে চিৎকার করে সকলকে ডাকতে থাকে। তৎক্ষণাৎ মায়ের কান্না দেখে বলে ওঠে, মা আমি ঠিক আছি। বাড়ির সকলেই শিশিরের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। বিন্দু শিশিরের এই অবস্থা দেখে কান্না শুরু করে দেয়। সব ভুলে শিশিরের কাছে এসে কান্না করতে করতে বলে, ভাইয়া এতটা ব্যথা লাগলো কি করে? তুমি কি ঠিক আছো? এত রক্ত কেন পড়ছে? কষ্ট হচ্ছে? বিন্দুর এই ধরনের কথা শুনে শিশির মুচকে হাসি দিয়ে বলে, আরে পাগলি কাঁদছিস কেন? আমি ঠিক আছি। তুমি আবার ঝামেলা করে এসেছো। এত মাথা গরম হবে কেন তোমার? সব সময় 2 দিন পর পর মারামারি করে আসো। ভাই দেখছো ছেলেটার কি অবস্থা, আর তুমি কি না এসব নিয়ে বসলে? ডক্টরকে কল করে দিয়ে আসছি। তোমরা কেন ব্যস্ত হচ্ছ? আমি ঠিক আছি। আব্বু এসব কিছু কি করে হলো? বাইক অ্যাক্সিডেন্টে করেছি ছোট মা, বাট অল্পের উপরে ছিল, তাই তেমন কিছু হয়নি।
শুধু শুধু টেনশন করো না। ইহানা বেগম আনোয়ার সাহেবকে উদ্দেশ্য করে বলল, দেখলে তো সবসময় আমার ছেলেটার পেছনে পড়ে থাকো। ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তুমি ওর অবস্থা দেখেও বকাবকি করে যাচ্ছ। আহ থামবে তোমরা, কি শুরু করেছো? ছোট কুকা ডাক্তার কোথায়? আসছে না কেন? এখনই চলে আসবে, ওই যে ডক্টর সাহেব এসে পড়েছে। ডক্টর এসে শিশিরের ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করে দিল এবং রেস্ট করার জন্য বলে গেল। শিশির পায়ে ভালোই ব্যথা পেয়েছে, তাই হাঁটতে একটু সমস্যা হচ্ছে। শিশির শুয়ে আছে বিছানায়। মা, ছোট মা, দিদা, বিন্দু, বর্ষা, এমনকি পিপিও চলে এসেছে এরই মধ্যে। শিশির বাড়ির একমাত্র ছেলে, সবার চোখের মনি। ওর কিছু হলে সবাই অনেক ভয় পেয়ে যায়, তাই সবাই অনেক টেনশনে ছিল ওর এই অবস্থা দেখে। শিশির সবাইকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে যার যার রুমে পাঠালো। একটা দীর্ঘশ্বাস ফেলে হাত চোখের উপর রাখতেই চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। এরই মধ্যে হঠাৎ বুকের ডান পাশে হালকা একটু ভারী অনুভব করলো। চোখ খুলেই দেখতে পেল বিন্দুর বুকের ডান পাশে শুয়ে আছে। শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে বিন্দুকে জিজ্ঞেস করলো, জান, কিরে, কি হয়েছে? এরই মাঝে বিন্দুর ফুপানো আওয়াজ বাড়তে লাগলো। শিশির বুঝতে পেরে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কিরে পাগলি, কাঁদছিস কেন? আরে বাবা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। কেন এতটা অস্থির হচ্ছিস? আচ্ছা, এরকম মরা কান্না কেন জুড়ে দিলি বলতো? বিন্দু মাথা উঁচু করে শিশিরের দিকে জল ভরা চোখে তাকিয়ে বলল, বাজে কথা বলবে না। কত রক্ত পড়ছে তোমার, খুব ব্যথা করছে না ভাইয়া? রক্ত দেখতে পারিস না, ভয় পেয়ে যাস। তাহলে তখন কেন কাছে দাঁড়িয়েছিলি আমার হাতটা ধরে? তোকে বারবার রুমে যেতে বলছিলাম তো, তখন কেন শুনিসনি? বিন্দু কিছু বলতে নেবে তখনই হন্ততন্ত হয়ে রুমে ভেতর প্রবেশ করলো রাইমা। পেছন থেকে রিক আর ঋতু এলো। রাইমাকে দেখে শিশির হালকা উঠে বসলো। শিশির উঠে বসতেই রাইমা ঝাঁপিয়ে শিশিরের বুকে পড়ে হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করলো। এমন কান্না যে চোখ দিয়ে পানি আসছিল না, কিন্তু চিৎকার করে কাঁদছিল। ঋতু রাইমাকে হবে দেখে ভাবছিল যে কান্নার চোখে পানি আসে না, সে কান্নার জনগণকে নাম দিয়েছে। তৎক্ষণাৎ রাইমা নাকা গলায় বলে উঠল, বেবি, তুমি ঠিক আছো? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছি? তুমি ভাবতেও পারবে না আমার কতটা টেনশন হয়েছিল। রাইমা, কি হচ্ছে? ছাড়ো আমাকে, ছোট বোন আছে এখানে, আর আমি ঠিক আছি। রাইমা শিশিরকে ছেড়ে দিল, কিন্তু শিশিরের কাছ থেকে উঠল না। এই দৃশ্য দেখে বিন্দুর বুকে মনে হয় হাজারো ছুরির আঘাতের যন্ত্রণা হচ্ছিল। বিন্দুর আবারও সব মনে পড়ে গেল মুহূর্তেই। পেছন ঘুরতেই আবারও দু ফোঁটা পানি চোখ বেয়ে পড়লো, আর মনে মনে বলতে লাগলো, তোমাকে কখনো বলা হবে না ভাইয়া আমি কেন এতটা ভয় পেয়ে গিয়েছিলাম। কোনোদিনও বলা হবে না কেন তোমার হাতটা ধরেছিলাম, দাঁড়িয়েছিলাম তোমার পাশে। তুমি কখনো বুঝতেও পারবে না ভাইয়া আমার মনের এই অস্থিরতা। দেখে দেখে বিন্দু আর ঋতুর রেজাল্ট দিয়ে দিয়েছে। দুজনে অনেক ভালো রেজাল্ট করেছে, তবে বিন্দু আগের মতো পড়াশোনায় ফাঁকিবাজি করে না। বর্ষা ওএসএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর শিশিরও একেবারেই সুস্থ এখন। বিন্দু শিশিরকে আগের মতো ইগনোর করে চলে না, তবে প্রয়োজনের বাইরে তেমন কথাও বলে না। কি করবে, যে মানুষটাকে এতটা ভালোবাসে তাকে কি করে উপেক্ষা করে চলবে মেয়েটা? শিশিরও পড়াশোনা ফাঁকে বাবা ছোট আব্বুর সাথে মাঝে মাঝে অফিসে যায়, তাই শিশির তেমন সময় করে উঠতে পারে না। তবে রাইমার এ বাড়িতে আসা যাওয়া লেগে আছে। দেখতে দেখতে শীত পেরিয়ে বর্ষণের মাসে চলে এলো। প্রায়শই বৃষ্টির পানি এসে মাটিকে স্পর্শ করে যায়। বৃষ্টির পানি মাটিতে পড়তেই মাটির বুক যেমন ঠান্ডা ও সতেজ হয়ে যায়। আচ্ছা, এমন কি আছে যাতে করে মনের উত্তাপ কমানো যায়? বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল বিন্দু, হঠাৎ পেছন থেকে ডাক পড়লো, জান খেতে আয়, ডাকছে সবাই। হালকা বৃষ্টি হচ্ছে। বিন্দু আর ঋতু স্কুল থেকে ফিরছিল। বর্ষা এসএসসি এক্সাম চলছে, তাই সেদিন তাদের সাথে ছিল না। ঋতু বকবক করেই যাচ্ছিল, কখন কাকে দেখে কাশ খেয়েছে, কোন ছেলেটা ওর দিকে তাকিয়েছিল, এসব বলছিল। বিন্দু চুপচাপ শুনছিল আর হাসছিল। এরই মাঝে একটা গাড়ি এসে ওদের সামনে থামে। গাড়ি গ্লাসটা থামাতে এই মানুষটিকে দেখে বিন্দু ভ্রু কুঁচকায়। লোকটিকে কোথাও একটা দেখেছে, কিন্তু মনে করতেই পারছে না। তখন পাশ থেকে ঋতু ফিস ফিস করে বলে ওঠে, এই হ্যান্ডসাম লোকটা কে রে? গাড়ি কেন থামালো? তুমি যেখানে আমিও সেখানে। আচ্ছা,
আমাদের কাউকে প্রপোজ করবে না তো? দেখতে কিউট আছে, বড়লোক হবে হয়তো। ঋতুর এ সকল কথা শুনে বিন্দু বিরক্তি নিয়ে তাকালো ঋতুর দিকে। এরই মধ্যে ভীষণ গাড়ি থেকে নেমে বিন্দুদের সামনে দাঁড়ালো আর বলল, হে বিউটিফুল, কি খবর তোমার? ভূষণের এরকম আচরণে একটু অবাক হলো দুজনে। আপনাকে চিনতে পারলাম না, কে আপনি? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে বিউটিফুল? মনে নেই আমি তোমার ফুপ্পির বিয়েতে গিয়েছিলাম? বিয়ের দিন আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়েছিলে। ও হ্যাঁ, এবার মনে পড়েছে। আপনাকে তো আমার পিপির বিয়ের দিন দেখেছিলাম। তা আপনি এখানে কি করছেন? এদিক দিয়ে ফিরছিলাম, কিন্তু রাস্তায় একটা বিউটিফুলকে দেখে দাঁড়িয়ে গেলাম। তা তোমরা কোথায় যাচ্ছ এই বৃষ্টির মধ্যে? আমরা বাড়িতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে চলো আমি ড্রপ করে দিচ্ছি। না না, তার প্রয়োজন নেই, আমরা হেঁটে চলে যেতে পারবো। আর সাথে তো ছাতা আছেই, সমস্যা নেই। আরে এত ফর্মালিটি করছো কেন? আসো তো, আমি নামিয়ে দিচ্ছি বাসায়। ভূষণ এক প্রকার জোর করায় আর না করতে পারেনি। তারপর বিন্দু আর ঋতু দুজনেই গাড়িতে উঠে বসলো। ঋতু এরই মাঝে ফিস ফিস করে বিন্দুকে আবারও বলতে লাগলো, বনুরে, তোকে বোধহয় পছন্দ করে, বুঝলি? তুই বাজে কথা বন্ধ করবি? ঋতুর বাড়ি আগে হয়, ঋতুকে আগে নামিয়ে দিল, আর ভূষণ বিন্দুকে সামনে এসে বসতে বলল। হঠাৎ বিন্দু সামনে এসে বসায়, ওর দিকে তাকিয়ে বলে উঠলো, তুমি সত্যিই অনেক সুন্দর। বিন্দু কিছু না বুঝতে পেরে একটু ইতস্তত বোধ করে বলল, জি। ভূষণ তখন বিন্দুর হাত ধরে পা থেকে মাথা অব্দি একবার দেখে বলে উঠলো, তুমি দেখতে সত্যিই অনেক সুন্দর, বুঝলে? বিন্দু এবার সত্যি সত্যি আনিজি ফিল করছে। হাতটা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়ে বলে উঠলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন। ভূষণ একটা বাঁকা হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিল। চৌধুরী ভিলার সামনে গিয়ে থামতেই বিন্দু নেমে গেল এবং ভূষণকে বলল বাসার ভেতরে যেতে। ভূষণ ও বিন্দুর এই কথায় অপেক্ষা ছিল। সঙ্গে সঙ্গে এই গাড়ি থেকে নেমে বিন্দুর সাথে বাড়ির ভিতরে চলে গেল। শেষের বাড়িতেই ছিল, হিরিকের সাথে বসে কথা বলছিল আর কফি খাচ্ছিল। সদর দরজা দিয়ে এই দুজনকে ঢুকতে দেখে কিছুটা চমকে দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে এর আগে চোখ লাল বড় ধারণ করে। বাড়ির সবাইকে উপস্থিত দেখে ভূষণ বড়দের সালাম দেয়। বড়রাও সালামের উত্তর নেয়, কিন্তু বিন্দু ভূষণের সাথে আসার ব্যাপারটা ভালো লাগেনি কারণ কম বেশি সবাই জানে ভূষণকে। বাবা, তুমি কষ্ট করতে গেলে কেন? কি যে বলেন আন্টি, কিসের কষ্ট? আমার তো ভালোই লেগেছে। শিশির তো ইচ্ছে করছিল ভূষণকে এখানেই পুঁতে ফেলতে। ভূষণ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। শিশির আর রিকো পেছন পেছন গেল। বাহিরে মেন গেটের কাছে যেতেই শিশির পেছন থেকে ভূষণকে ডাক দিয়ে বলল, কি চাও কি তুমি? কেন এসেছো আমাদের বাড়িতে? তোমাকে বলেছিলাম না বিন্দু থেকে দূরে দূরে থাকবে? আমিও তো তোমাকে কিছু বলেছিলাম, তুমি তো সেটা শোনোনি। জানো, তোমার বোন অনেক সুন্দর। আজ যখন আমি ওর হাতটা ধরেছিলাম, এত নরম আর তুলতুলে। আচ্ছা, হাত যদি এত নরম আর তুলতুল হয়, না জানি। কথাটা শেষ করতে শিশির ভূষণের গলা চেপে ধরল। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে অলরেডি। সঙ্গে সঙ্গে ভূষণকে চিৎকার করে বলতে লাগলো, মুখ সামলে কথা বল। জানকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি তোকে এখানেই শেষ করে ফেলবো। রিল্যাক্স রিল্যাক্স, এত রাখলে চলে? ভালোই ভালোই তোর কাছে তোর বোনকে চেয়েছিলাম, বাট তুই আমার গায়ে হাত তুলেছিলি। এবার দেখ আমি কি করি। কলার থেকে শিশির হাতটা ছাড়িয়ে ভূষণ চলে গেল। আসলে এর আগে ভূষণ আর শিশিরের মধ্যে ঝামেলা হয়েছিল। ভূষণ ডিরেক্ট শিশিরকে বলেছিল সে বিন্দুকে চায়। শিশির 2-3বার ওয়ার্নিং দিয়েছিল, ভূষণ সেটা মানেনি। ভূষণ বিন্দুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যায়ে শিশির ভূষণের সাথেই অনেক ঝামেলা করে, গায়েও হাত তোলে। আর ভূষণের জেদ আর রাগ দ্বিগুণ বেড়ে যায় বিন্দুকে পাওয়ার। শিশির রাগে গজগজ করতে করতে ভিতরে চলে যায়। বিন্দু সবেমাত্র স্কুল ব্যাগ রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে যাবে, ঠিক তখনই জোরে দরজা খোলার শব্দ হয়। পেছন ঘুরে শিশিরের রক্ত বর্ণ করা চোখ মুখ দেখে আতকে ওঠে বিন্দু। আমতা করে ভাইয়া বলতেই থাপ্পড় পড়ে বিন্দুর গালে। ছলছল চোখে শিশিরের দিকে তাকিয়ে কৌতূহল দৃষ্টিতে তাকায়। আমি কি করেছি? কি করেছিস ভূষণের সাথে? কেন এসেছিস? বৃষ্টি দেখে উনি বলেছিল বাড়িতে নামিয়ে দেবে, তাই বলে একটা অপরিচিত মানুষের সাথে চলে আসবি? আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। ওনাকে আমি চিনি পিপির বিয়েতে দেখেছিলাম। একদিনেই দেখি তুই চিনে ফেলেছিস। শোন জান, আমি ভালোভাবে বলছি, কথাটা মাথায় ঢুকিয়ে নে।
বাড়ি থেকে এক পাও বের হবি না। এবার বিন্দুর অনেক রাগ হলো। এমনিতে অভিমানের পাহাড়টা অনেক উঁচু, আর সহ্য না করতে পেরে বলে উঠল, কেন? আমি বলেছি তাই। আমি তোমার কথা শুনবো কেন? হ্যাঁ, আর আমার গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে তোমায়? তুমি কি আমার গার্ডিয়ান? আমাকে শাসন করার জন্য আমার বাবা মা আছে। শিশির বিন্দুর এরকম কথা শুনে খাইটা চমকালো, কারণ বিন্দু কখনো শিশিরের সাথে এভাবে কথা বলেনি। সঙ্গে সঙ্গে শিশিরের মাথাটা আবার গরম হয়ে গেল। এবার বিন্দুর হাতটা জোরে চেপে ধরে নিজের কাছে এনে বলতে লাগলো, আমি যা বলবো তাই করবি, তুই আমার কথা শুনতে বাধ্য। খবরদার বলে দিচ্ছি, বাড়ি থেকে এক পা বের করলেও আমার চেয়ে খারাপ কেউ হবে না। শিশির চলে যেতে এই বিন্দু ফ্লোরে বসে কাঁদতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, কেন সবসময় এতটা অধিকার দেখাও আমার উপর? কিন্তু আমি তো কখনো তোমার উপর অধিকার দেখাতে পারবো না ভাইয়া, কারণ সেই সুযোগটাই তো তুমি কখনো আমায় দাওনি। আজ বিন্দু আর ঋতু প্রাইভেট পড়ে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ সে দেখলো কফি শপের ভেতরে রাইমা একটা ছেলের সাথে অনেক হেসে কথা বলছে। বিন্দুর কেন জানি আগ্রহ জাগলো ওরা কি কথা বলছে তা শোনার। তাই বিন্দু আস্তে আস্তে ঋতুকে নিয়ে ভেতরে যেতে লাগলো। বোন, তুই কি করছিস এসব? চুপ, একদম কথা বলবি না, শুধু দেখ কি করি। কি দরকার আছে তোর আজাইরা গোয়েন্দা সাজার? যা খুশি করুক, তবে সাথের লোকটা দেখ কত কিউট। এই তুই থামবি? শোন না, এই ঢঙ্গির সাথে ছেলেটাকে মানাচ্ছে না। এই বোনু, শিশির ভাইয়ার গার্লফ্রেন্ড না এই রাইমা ঢঙ্গি? তো এখানে এসব কি করছে? রাইমা ছেলেটির কথা যাতে ঠিক করে শুনতে পায়, তাই ওরা ওদের পেছনে টেবিলে গিয়ে বসলো, আর মুখটা আড়াল করে ভালোভাবে কান পাতলো ওদের দিকে। থ্যাংক ইউ সো মাচ বেবি, এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য। তুমি তো আমার কুইন। তুমি সত্যি অনেক ভালো। আই লাভ ইউ সো মাচ। এই কথাটা বলেই রাইমা ছেলেটির গালে একটা চুমু দিয়ে বসলো। আর এই সব কিছু দেখে আর শুনে বিন্দু আর ঋতু তো পুরাই 440 ভোল্টের ঝটকা খেয়েছে। ওরা আস্তে করে এই ক্যাফে থেকে বের হয়ে গেল। দেখলি মেয়েটা কি শিয়ানা পাবলিক, মানে একসাথে দুইটা বিএফ নিয়ে চলে, আর আমি এখন একটাকেও পটাতে পারলাম না। একা একা ঋতু কথাগুলো বলে যাচ্ছে। এদিকে বিন্দুর দিকে তাকাতে ঋতু খেয়াল করলো বিন্দুর মুখে হাসি আর চোখে পানি চিকচিক করছে। ঋতু বিন্দুকে কি হয়েছে জিজ্ঞেস করতেই বিন্দুর চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। রাইমা শিশির ভাইয়াকে ঠকাচ্ছে, তার মানে রাইমা শিশির ভাইয়াকে ভালোবাসে না। আচ্ছা, আমার কাছে কি আরেকটা সুযোগ আছে? কিসের? কিছু না, বাড়ি চল, দেরি হচ্ছে। তারপর বিন্দু বাড়ি চলে এলো। সে ভাবলো সবকিছু শিশিরকে বলবে, তাই বাড়িতে চলে এসে শিশিরকে খুঁজতে লাগলো, কিন্তু শিশির বাড়িতে ছিল না, তাই আর তখন কিছু বলতে পারেনি। ফ্রেশ হয়ে নিচে গেল। খাবার টেবিলে বসতেই রিকা শিশির এসে বলল, আচ্ছা, অনেকদিন হলো আমরা আউটিং এর প্ল্যান করি না, চলো সবাই কোথাও থেকে ঘুরে আসি। বুড়িরও এক্সাম শেষ, আমাদেরও পড়াশোনার চাপ এখন কম আছে, আর বাবা আর ছোট আব্বুর কাজের চাপও এখন কম। পিপিও যখন এসেছে, তো চলো সবাই ঘুরে আসি। সবাই কথা শুনে খুশি হলো। সবচেয়ে বেশি খুশি হয়েছে বিন্দু। বিন্দুকে ঠিক আগের মতোই ছটফটে আর প্রাণোচ্ছল লাগছে। শিশির মনে মনে অনেক খুশি হলো ওকে দেখে। সবাই গাজীপুরে মোবাইল রিসোর্টের জন্য রওনা হলো। শহরের যানজট ছেড়ে এরকম সুরম্য সুন্দর প্রকৃতির মাঝে সকলে এসে অনেক খুশি হলো। এত সুন্দরের মাঝেও একজন ব্যক্তি শ্রেষ্ঠ বিন্দুর চোখে। আর শিশিরকে মেরুন রঙের শার্টে মারাত্মক রকমের সুন্দর লাগছে। বিন্দু বারবার দেখছে তার রাজকুমারকে, এরই মাঝে আবার কি যেন ভাবছে, মুখটা মলিন করে ফেলে। বিন্দু মনে মনে বলে, আমার সবটা জুড়ে তুমি থাকলেও তোমার মনে যে অন্য কারো বাস। বাস এসে থামে নিজ গন্তব্যে। এক এক করে সবাই বাস থেকে নামতে থাকে। এরই মাঝে বাস থেকে নামতে নিলে বর্ষা পা পিছলে পড়ে যেতে নাই। তৎক্ষণাৎ একজন কোমর ছড়িয়ে ধরে ফেলে। বর্ষা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে, কিন্তু সে বুঝতে পারে সে পড়ে যায়নি। আস্তে আস্তে চোখ খুলতেই বিস্ময় নিয়ে তাকায়। রিক ভাইয়া, এত তাড়াহুড়ো কিসের? ঠিক করে হাঁটাচলা করতে পারিস না? এখনই তো পড়ে যাচ্ছিলি। একটু সোজা হয়ে দাঁড়িয়ে লজ্জা মাখা মুখে বর্ষা বলে উঠল, আপনি তো ধরলেন। রিক ভ্রু কুচকে তাকাতে বর্ষা সেখান থেকে চলে গেল। এর মধ্যে রিসোর্টের ভেতরে সবাই আসতে খান পরিবারটাকে দেখে সকলে খুশি হলেও
বিন্দুর মুখটা ভারী হয়ে গেল। তবে খান পরিবারের এখানে আসার একটা উদ্দেশ্য আছে, আর এটা বাড়ির বড়রাই জানে। সবাই সবার মতো মজা করছে, আর বিন্দু লেকের ধারে বসে আছে, চোখ দূরে থাকা একজোড়া কপত কপতির দিকে। তাদের খুনসুটিগুলো দেখছে। শিশিরের মুখে এক মনোমুগ্ধকর হাসি লেগে আছে। আজ এই হাসি মাখা মুখটা দেখে প্রথমবারের মতো এত কষ্ট হচ্ছে। তখনই বিন্দুর মনে কিছু বাচ্চামো ঘেরা প্রশ্ন জাগলো। ভাইয়া সব শোনার পর কি আমায় ভালোবাসবে? তখনই পেছন থেকে কেউ ডেকে উঠল। বিন্দু চোখের পানি আড়াল করে পেছনে ঘুরতেই দেখলো শিশির। এখানে কি করিস তুই? দেখ সবাই ওখানে খেলছে, আর তুই একা এখানে? পানির ধারে কাছে একা আসবি না, চল উঠে আয়। ভাইয়া বল। ভাইয়া তুমি না অনেক ভালো। কি ব্যাপার, আজ এত পাম দেয়া হচ্ছে? কি চাই তোমাকে? কি? না মানে তোমাকে কিছু বলার আছে। কি বল। বিন্দু কিছু বলতে নেবে তখনই পেছন থেকে রাইমা এসে শিশিরকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল। বিন্দু এবারও কিছু বলতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে পা বাড়ালো। বাড়ির বড়রা সকলে গোল হয়ে বসেছে। আসলে কিছু বিষয় আলোচনা করবে, তাই হয়েছে। ছোটদেরও ডাকা হয়েছে। আনোয়ার সাহেব তখনই বলে উঠল, আমরা দু পরিবার মিলে কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি তোমরা সবাই সবটা শুনে অনেক খুশি হবে। সবার মুখে হাসি। বিন্দু, শিশির, বর্ষা, ঋতু খানিকটা কৌতূহল হলো। বিন্দু তো জিজ্ঞেস করে বসলো, কি বলবে বড় আব্বু? বলছি মা, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক করব। আমরা চাই শিশির আর রাইমান স্যার হাত এক করতে ওদের বিয়েটা দিতে চাই। কথাটা শোনা মাত্রই বিন্দুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর মনে যতটুকু আশা ছিল এখন হয়তো সেটুকু শেষ হয়ে যাবে। এরই মধ্যে এই কথাটা শুনে আরো দুজনের মুখটা মলিন হয়ে গেল। মিসেস রেহানা ও বর্ষা। মিসেস রেহানা কখনই এমন একটা মেয়েকে তার ছেলের জন্য পছন্দ করতে পারে না। মিসেস রেহানা চায় তার ছেলের বউ হবে নম্র, ভদ্র, সুন্দর মন মানসিকতার অধিকারী, যে কিনা স্বামীকে সুখী রাখার পাশাপাশি পরিবারটাকে আগলে রাখবে। মিসেস রেহানা রাইমাকে প্রথম দিনেই দেখে বুঝতে পেরেছে এই মেয়ে কিরকম, যে কিনা লাজ লজ্জাহীন একটি মেয়ে এবং আলট্রা মডার্ন। এইসব মেয়ে আর যাই হোক একটা বউ ও একজন আদর্শ স্ত্রী কখনই হতে পারে না, কিন্তু সে তার স্বামীর বিরুদ্ধেও যেতে পারবে না। আর বর্ষা ভাবছে বিন্দুর মনের অবস্থা এখন কিরকম হচ্ছে, কারণ আর কেউ না জানলেও সে তো জানে মেয়েটা তার ভাইটাকে কি পরিমাণ ভালোবাসে। বর্ষা সবসময় চাইতো বিন্দুর সাথে যাতে তার ভাইয়ের বিয়ে হয়, কারণ সে চায় বিন্দু সবসময় সবার চোখের সামনেই থাকুক। ওর কাছে শিশির যতটা কাছে তার চেয়েও বেশি কাছের হচ্ছে বিন্দু। মনটাকে বড্ড ভালোবাসে বর্ষা। বর্ষার মলিন মুখ দেখে একজন কিছু আন্দাজ করলো। তারপর বর্ষার কাছে গিয়ে আস্তে করে বলল, খিরে খুশি হসনি? আচ্ছা ভাইয়া বলুন তো, আমরা যা চাই তা পাই না কেন? মানে? বলবো, আপনাকে সব বলবো। আপনি আমার সাথে পেছনের বাগানটায় আসুন, কথা আছে। রিক ভ্রুকুচকে বর্ষার পেছনে পেছনে চলে গেল। এদিকে মিসেস রেহানা তার স্বামীর উদ্দেশ্যে বলে উঠল, এত তাড়াহুড়ার কি আছে? ছেলের তো এখনো পড়াশোনাই শেষ হলো না। আর তুমি তো বলেছিলে যে শিশিরকে হায়ার এডুকেশনের জন্য আব্রড পাঠাবে। বৌমা, আমরা কি এক্ষুনি বিয়ে দিচ্ছি নাকি? এখন তো শুধু আকত হয়ে থাকবে। বা তোমরা কি জানো বলো? রেজিস্ট্রি ম্যারেজ। হ্যাঁ তাই। হ্যাঁ তাই হোক, তারপর পড়াশোনা কমপ্লিট হলে আনুষ্ঠানিকভাবে বিয়েটা হবে। হ্যাঁ, আর যেহেতু দুজন দুজনকে পছন্দ করে তাহলে বিয়েটা ঠিক হয়ে থাকা ভালো। ছোটমার কথা শুনে শিশির খানিকটা লজ্জা পেয়ে মুচকি হাসলো। আর কিছু শুনতে পারছে না বিন্দু, শ্বাস আটকে আসছে প্রায়। তখনই সেখান থেকে এক দূরে চলে গেল। শিশির খানিকটা ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, এর আবার কি হলো? কি যেন বলবে বলছিল। এদিকে বর্ষার কাছে সবকিছু শুনে তো রিক হতবাক। বিন্দু শিশিরকে পছন্দ করে স্বপ্নেও ভাবেনি। তবে রাইমা নামক মেয়েটাকে তারও পছন্দ ছিল না। আলট্রা মডার্ন আর গায়ে পড়া স্বভাবের হওয়ায় রাইমাকে কোনো অংশে শিশিরের জন্য ভালো লাগতো না। কিন্তু শিশির যেহেতু ভালোবাসে তাই সে কিছু বলেনি। আচ্ছা, এখন কি করা উচিত? বিয়ে ভেঙে দিতে হবে। কি? প্ল্যান করতে হবে। আমার মনে হয় না এখন আনুষ্ঠানিকভাবে বিয়েটা হবে।
কারণ শিশিরের এখনো স্টাডি কমপ্লিট হয়নি। মেবি বিয়েটা ঠিক হয়ে থাকবে অথবা এঙ্গেজমেন্ট। তাহলে আচ্ছা ভাইয়াকে আমরা এসব কিছু বলি, জানার জন্য কি ফিল করে, এটা বললে ভাই বুঝবে। তবে তার আগে বিন্দুকে সামলাতে হবে। এখন হয়তো কান্নাকাটি করছে, তোরা দুজনে ওর কাছে যা। এদিকে বিন্দু রুমে এসে অনেক কান্নাকাটি জড়িয়ে দিয়েছে। কষ্ট হচ্ছে ওর, আর খুব রাগও হচ্ছে বড় আব্বুর উপরে। আর তাছাড়া দিদা তো সবসময় বলতো যে ও কি শিশিরের বউ করে রাখবে, তাহলে আজ কেন দিদা ওই মেয়েটাকে শিশিরের বউ করতে চাইছে, এটাই বুঝতে পারছে না বিন্দু। বিকেলের পর সন্ধ্যাবেলা সবাই বোট রাইডিং এর জন্য যাবে। বিন্দু কিছুতেই রুম থেকে বের হচ্ছিল না, কিন্তু বর্ষা আর ঋতু জোর করে ওকে নিয়ে এসেছে। তোমরা কেন জোর করছো বলো তো? আমার কিছুই ভালো লাগছে না। আরে বাবা, সকলের সাথে একটু মিশলে ভালো লাগবে, কেন রুমে একা একা বন্দি থাকবে বলতো? আপি, আরে বাবা চল তো। দুটো বোর্ড নেওয়া হয়েছে, একটাতে পিপি, রিক, বর্ষা আর ওদের ফুপায় বসেছে, আর কাকতালীয় ভাবে আরেকটাতে শিশির, রাইমা, বিন্দু আর ঋতু বসেছে। বিন্দু যে চোখ মুখ ফোলা আর মলিন মুখটাও শিশির লক্ষ্য করেছে অনেক আগেই, কিন্তু সুযোগ বুঝে জিজ্ঞেস করতে পারেনি। আর এদিকে রাইমা শিশিরে গা ঘেঁষে বসেছে, সাথে 100 রকমের অঙ্গভঙ্গিতে ছবি তুলে যাচ্ছে। কেন জানি বিন্দু আর রাগ সহ্য করতে পারেনি, তাই তখন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটিয়ে ফেলল মুহূর্তেই। রাইমা যখনই দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য, বিন্দু তখনই পেছন থেকে একটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় রাইমাকে। শিশির কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে রইল। একে তো পানি গভীর, তার উপর রাইমা সাঁতারও জানে না, তাই শিশির দেরি না করে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিল। রাত 8টা, ডক্টর এসে রাইমাকে দেখে গেছে। রাইমা একদম সুস্থ আছে। রাইমার মা তখন থেকে আর্তনাদ করে কেঁদেই যাচ্ছে যে কি করে তার মেয়ে পানিতে পড়ে গেল, কখন পড়ে গেল, শিশির কই ছিল এসব আর কি। আপা আপনি কাঁদছেন কেন? শিশির তো ছিল, আর উপরওয়ালার রহমতে রাইমা একদম ঠিক আছে। কিন্তু আন্টি, রাইমা ঠিক আছে, আপনারা থাকেন, আমি আসছি। বেবি, তুমি কোথায় যাচ্ছ? আসছি। আমিও যাব। এদিকে বিন্দু এত বড় একটা কাণ্ডে সবাই অবাক। রিক, পিপি, বর্ষা বিন্দুকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা কিছুই বুঝতে চাচ্ছে না, শুধু একটা কথাই বলে যাচ্ছে, শিশির ভাইয়া আমার। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো শিশির আর রাইমা। বিন্দু বিছানা থেকে উঠে দাঁড়ালো। শিশিরের দিকে তাকাতেই শিশির রাগীর চোখ মুখ দেখে মাথা নিচু করে ফেললো। খুব ভালো করে বুঝতে পারছে শিশির অনেকটাই রেগে গিয়েছে। শিশির বিন্দুর দিকে এগিয়ে আসতেই রিক ওকে থামিয়ে দিয়ে বলল, ভাই আমার কথাটা শোন। না, আমি ওর সাথে কথা বলবো, কেউ কিচ্ছু বলবি না। শিশির বিন্দুর দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে বলল, কেন করলে এটা? জান, আমি কিছু জিজ্ঞেস করেছি, কেন করলি এটা বল। শিশির কথাটা চিৎকার করে বলায় বিন্দু সহ সবাই কেঁপে উঠল। ও ও ও ভালো মেয়ে না। মানে? রাইমা আপু ভালো না ভাইয়া, ও তোমাকে ঠকাচ্ছে, তুমি ওকে বিয়ে করো না। আমি কাকে বিয়ে করব না করব এখন কি আমি তোকে জিজ্ঞেস করব? তোর সাহস কি করে হয় এত বড় একটা কাজ করার? আজ রাইমার যে কোনো কিছু একটা হয়ে যেতে পারতো। জান, এসব ছেলে মানুষের মানে কি? আমি বলছি তো ও ভালো মেয়ে না। তুমি জানো রাইমা আপু আরেকটা ছেলের সাথে ঘোরাঘুরি করে, আমি কফি শপে দেখেছি, আর ও কার সাথে যেন পার্কে দেখা করতে আসে, আমি সেটাও দেখেছি। হাউ ডেয়ার ইউ, তুমি কি বলছো এসব? শিশির ও এসব কি বলছে? ও সাহস কি করে হয় আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? শিশির ও আমাকে মারতে কেন চাইছে? আপু তুমি শান্ত হও, জান ছোট মানুষ, ও বুঝতে পারেনি। ও ছোট মানুষ? তোমরা থামবে? জান, বাজে কথা বলা বন্ধ কর, আমাকে আর রাগাস না। এবার কিন্তু সত্যি সত্যি আমার হাত উঠে যাবে। রাইমা আমাকে ভালোবাসে আর আমি ওকে। এবার কেন জানি শট করে বিন্দুর মাথাটা গরম হয়ে গেল রাগের মাথায়। বলে উঠল, তুমি কেন ওকে ভালোবাসবে? কি আছে ওর মধ্যে? হোয়াট? আমি ওকে পানিতে ফেলে দিয়েছি, বেশ করেছি। কি আছে ওর মধ্যে? তুমি কেন ওকে বিয়ে করবে? মাথা ঠিক আছে তোর? কি বলছিস এসব? আমি ঠিক বলছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার। তুমি কেন ওকে বিয়ে করবে? বেশ করেছি, আমি ওকে ফেলে দিয়েছি। কথাটা বলতেই শিশির সঙ্গে সঙ্গে ঠাটিয়ে বিন্দুর গালে চড় বসালো। চড়টা এত জোরে ছিল বিন্দুর তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই পিপি এসে ধরে বসে। শিশির শান্ত হও, কি করছো তুমি? কি করে শান্ত হব বিপি? তুমি শুনলে ও কি সব বললো? হ্যাঁ, এই তোর বয়স কত? কি বুঝিস ভালোবাসার?
তুই আমার কি হোস ভুলে গেছিস? তোর সাহস কি করে হয় এসব কথা বলার? তুমি দেখলে আমি তোমাকে বলেছিলাম না যে এ মেয়ের মধ্যে কোনো সমস্যা আছে। আমি ঠিক ধরেছিলাম। এরকম মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে। শিশির এই জন্য ও আমাকে মারতে চাইছিল। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে। তুই সব জঘন্য কারণে রাইমার সাথে আজ এটা করলি। ওর যদি আজ বড় একটা ক্ষতি হয়ে যেত তখন কি হতো? বিন্দু এখনো নিশ্চুপ, মাথা নিচু করে শুধু চোখের জল ফেলছে। আমি ভাবতাম জান ছেলে মানুষ, দুষ্টুমি ছোটাছুটি এসব করে বেড়ায় সারাক্ষণ। আর যাই হোক, অনেক ইনোসেন্ট একটা মেয়ে আমাদের জান, কিন্তু আমি ভাবতেও পারিনি এত বড় বেহায়াপনা তুই করতে পারিস। রাস্তার মেয়েদের মতো এরকম নিচু কাজ করতে পারিস। ব্যাস, এটাই যথেষ্ট ছিল বিন্দুর দুনিয়াটাকে ওলট পালট করে দেওয়ার। বিন্দু স্তব্ধ, শিশিরের দিকে তাকালো। আমি আজকের পর থেকে তোর মুখও দেখতে চাই না, বুঝেছিস তুই? শিশির কথাটা বলতেই বিন্দু চোখ তুলে শিশিরের দিকে তাকালো। শিশির রাইমার হাত ধরে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। বিন্দু মূর্তির ন্যায় মেঝেতে বসে পড়ল। সময়ের তালে তালে দিনগুলো ঠিকই পার হচ্ছে। পিকনিক থেকে ফিরেছে সবাই। আজ একটা সপ্তাহ হয়ে গেল। সেদিনের পর থেকে বিন্দু যেন আরো নিজেকে গুটিয়ে নিয়েছে। শিশিরের বলার প্রত্যেকটা কথা, ওর স্বপ্ন, আকাঙ্ক্ষা, ইচ্ছে সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। শিশিরের সাথে সবাই কথা বলার চেষ্টা করেছে, কিন্তু শিশির কিছু শুনতে চায়নি। শিশির তো এখন বিন্দুর নাম শুনলেও রেগে যায়। ভাই, একবার কথাটা শোন। জানকে তুই তো চিনিস, ও ভালোবাসে তো। অনেক হয়েছে, থাম। ভালোবাসা? ও বোঝে ভালোবাসার কি? ওর বয়স কত? তুই জানিস না এই বয়সে ছেলে মেয়েদের আবেগের বয়স থাকে, দুদিন পর সব ভুলে যাবে। তাই বলে তুই এতটা রাগ করবি ওর ওপর? আমি এই জন্য রাগ করছি না। আমার রাগ হচ্ছে ও সেদিন কি কাণ্ড ঘটালো। রাইমা সুইমিং জানে না, ও সেদিন কিছু একটা হয়ে গেলে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সম্পর্কটা কি? আমরা চাচা তো ভাই বোন, আর ও আমাকে অন্য নজরে কি করে দেখে? আর তাছাড়া তোরা ভালো করেই জানিস আমি অন্য কারোর সাথে কমিটেড। ও তো ব্যাস, তোরা আমাকে এসব না বলে পারলে ওকে বোঝা। ও বড় হচ্ছে, এসব ছেলে মানুষই যাতে ছেড়ে দেয়। ঠিক একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে এলো। বাইরে বর্ষা, ঋতু সবই আড়িপিতে শুনেছে। ওরা দুজনে করুণ মুখের দিকে তাকালো। নিচ থেকে অনেক হাসি তামাশা আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ মতো খান পরিবারের সবাই এসেছে শিশির আর রাইমার এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করতে। তাহলে এই ফ্রাইডেতেই এঙ্গেজমেন্টটা হয়ে যাক, কি বলো তোমরা সবাই? আমাদের কোনো আপত্তি নেই, তবে দাদুভাই তুমি কি বলবে? আমি কি বলবো দিদা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তখন ছোট মা মজা করে শিশিরের কান মুলে বলল, আমরা ঠিক করব মানে? আব্বু, সবকিছু তো আপনি ঠিক করে রেখেছেন। ছোট মা কি করছো? আচ্ছা রেহানা, তুমি সব সামলে নিবে তো? ভাইজান, আপনি ভাববেন না, আমি আর ভাবি সব দিকে নেব। শিশির তখনই মায়ের কাছে গিয়ে এক হাতে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, মা তুমি খুশি হয়েছে তো? রেহানা বেগম আলতো হাতে শিশিরের গালে স্পর্শ করে বলল, তুমি খুশি হয়েছো তো বাবা, তাতেই হবে। শিশিরের এঙ্গেজমেন্টের আয়োজন খুব জোরে সোরে চলছে। গেস্ট আসতে শুরু করে দিয়েছে। এদিকে সকাল থেকে শিশিরের মাথাটা খুব ধরেছে। নানান টেনশনে রাতে ঠিক করে ঘুম হয় না। আবার শিশিরের মনে হচ্ছে যে ওর মা একদম খুশি নয় ওর আর রাইমার বিয়ে নিয়ে। তার উপরে শিশিরের সাথে রাইমার সকালে অনেক কথা কাটাকাটি হয়েছে, কারণ রাইমা বিন্দুর জন্য ইনসিকিউরিটি ফিল করছে। একটু আগেই রাইমা ফোন করে বলেছে, শিশির, আমি চাই না আজকে আমাদের এঙ্গেজমেন্টে ওই মেয়েটা থাকুক। কার কথা বলছো? বিন্দুর কথা বলছি আমি। তুমি হয়তো ভুলে গেছো আমার চাচাতো বোন। ও এই বাড়িতেই থাকে, কোথায় যাবে ও? তাতে কি হয়েছে? তুমি বলে দাও ওকে পার্টিতে না আসতে। আমি সেই দিনের কথা কিন্তু কাউকে কিছু বলিনি। তুমি কি ভয় দেখাচ্ছ আমাকে? আরে বাবা না, আমি নিজে ভয় পাচ্ছি, যদিও আবার কিছু করে। কিছু করবে না, ও ছোট মানুষ, সেদিন ভুল করেছিল। শিশির আমাকে মারতে চাইছিল। এসব বলে অনেকক্ষণ নাকা কান্না কেঁদেছে রাইমা। শিশিরের মেজাজটা এমনিতেই গরম হয়ে আছে, তার উপর হঠাৎ করে পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনে মাথাটা আরো গরম হয়ে গেল। ভাইয়া কফি। তুই এখানে কি করছিস? বিন্দুর হাত থেকে কফির মগটা ফেলে দিয়ে চিৎকার করে বলল,
বড় মা আর কতটা জ্বালাবি আমাকে? নির্লজ্জের মতো কেন বারবার আসিস আমার কাছে? ভাইয়া, একদম ভাই বলবি না। এখন তো তোর মুখে ভাই ডাকটা শুনতেও ঘৃণা করে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, রাইমার সাথে কাল আমার এঙ্গেজমেন্ট। তোকে যাতে কিছুতেই ওর সাথে মিসবিহেভ করতে না দেখি। বিন্দু শুধু জলভরা চোখে চেয়ে শিশির দিকে একবার তাকালো। ভেতরটা যে শেষ হয়ে যাচ্ছে মাস্টার চোখে মুখে নিজের জন্য এতটা ঘৃণা দেখে বিন্দু সেখান থেকে এক দূরে নিজের ঘরে চলে গেল। এদিকে কিছু ভাঙ্গার আওয়াজ পেয়ে রেহানা বেগম উপরে এসে দেখে যে কফির মগটা মেঝেতে পড়ে আছে আর শিশির চুল খামচে ধরে বেডে বসে আছে। রেহানা বেগম ছেলের কাঁধে হাত রেখে ডাক দিতেই শিশির মায়ের দিকে তাকিয়ে মাকে জড়িয়ে ধরল। কি হয়েছে বাবু? মা, আমি কি কোনো ভুল করেছি? হঠাৎ এইসব বলছো কেন? জানি না। কিছু তো নিশ্চয়ই হয়েছে। রাইমার সাথে কিছু? আচ্ছা, জানকে দৌড়ে যেতে দেখলাম, নিশ্চয়ই বকেছো। একজনের রাগ আরেকজনের উপর উঠানোর অভ্যাসটা কবে যাবে তোমার? তাছাড়া কি জানে কি হয়েছে, মেয়েটা নিজের ঘরেই থাকে, বের হয় না, কারোর সাথে ঠিক করে কথা বলে না। আগে তো বাড়িতে অনুষ্ঠান হলে অনেক এক্সাইটেড হতো, ছোটাছুটি করতো, কিন্তু ইদানিং কি যে হলো, মগটা ভাঙলো কি করে? হাত ফসকে পড়ে গেছে। আচ্ছা মা, তুমি সত্যি খুশি তো? আমার খুশিতে কি আসে যায় বাবা? মা কি বলছো এসব? আমার লাইফে তুমি কতটা ইম্পর্টেন্ট সেটা জানো, তাও এভাবে বলছো? মা, তুমি খুশি না হলে বলে দাও, আমি এঙ্গেজমেন্ট করব। আমি কি বলবো বলো তো? তুমি রাইমাকে পছন্দ করো, তোমার বাবা চায় এই সম্পর্কটার মধ্যে খান সাহেবের সাথে তার ব্যবসায়িক সম্পর্কটা আরো গভীর হোক। তাছাড়া বাড়ির সবাই তো খুশি। মা, আমার কাছে তোমার খুশিটা ইম্পর্টেন্ট। আচ্ছা মা, রাইমাকে কি তোমার পছন্দ না? মা বলো না। সত্যি কথা বলতে আমি দুনিয়াটা চিনি শিশির, আমার মনে হয়েছে রাইমা মেয়েটা সুবিধার নয়। মা, তোমার হয়তো ভুল হচ্ছে। আমি জানি রাইমা একটু মডার্ন, স্মার্ট, আর এটা হওয়াটা স্বাভাবিক, কারণ ওর জন্ম বিদেশে হয়েছে। আমাদের এখানকার কালচারের সাথে বিদেশের কালচার তো মিল নেই, তাই আর কি। তবে তুমি চিন্তা করো না, আমি সব শিখিয়ে দেব আস্তে আস্তে। ও আমাদের সাথে ইউজ টু হয়ে যাবে। তোমরা যা ভালো মনে করো। আমি জানকে দেখে আসছি, কি জানে ওর কি হয়েছে। আমার ইদানিং ওকে নিয়ে ভীষণ চিন্তা হয়। আর হ্যাঁ, শেষবার বলছি, একদম ওকে বকবে না। তোমরা জানো না ও কি করেছে মা। শিশির মনে মনে কথা বলেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশের চাঁদ লুকায়িত হয়ে সূর্যোদয়ের সাথে নিয়ম মোতাবেক নতুন দিনের সূচনা হলো। সূর্যের আলো জানালা ভেদ করে মেঝেতে পড়ে থাকা বিন্দুর মুখে পড়ে। কাল রাতে শিশিরের দেয়া ওয়াচ লকেটটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে কখন সে ঘুমিয়ে গেছিল তা সে নিজেও জানে না। বাড়ি থেকে মায়ের গলা পেয়ে ঘুমটা ভাঙল বিন্দুর। মাথা ব্যথা, সহজে মাথা তোলার জোর হচ্ছে না, তাও মায়ের গলা পেয়ে উঠে বসলো। জান, এই জান, উঠে যা মা, এখনো ঘুমাচ্ছিস? ভুলে গেলি আজ বাড়িতে কি আছে? ভাইয়ের আংটি বদল আছে আজ, উঠে পড়। মায়ের মুখে আংটি বদল কথাটা শুনে আবারও চোখটা ভিজে উঠল। লকেটের দিকে তাকিয়ে সেদিনের কথা ভাবলো। ফ্ল্যাশব্যাক। আজ থেকে 1 বছর আগে শিশির, রিক, বর্ষা, বিন্দু আর ঋতু বাণিজ্য মেলায় গিয়েছিল। সেখানে এই হার্ট শেপের ওয়াচ লকটি দেখে বিন্দু শিশিরের কাছে বায়না করেছিল কিনে দেওয়ার জন্য। লকেটের এক পাশে একটি ওয়াচ ছিল, আরেক পাশে লেখা ছিল আই লাভ ইউ। জান, তুই এই লকেটটা দিয়ে কি করবি? এটা বড়দের, তুই অন্য কিছু নেই। না, আমি এটাই নিব, এটা আমার অনেক পছন্দ হয়েছে। কেন, তুমি কিনে দিবে না? একটা বেবি ফেস করে বলেছিল সেদিন। আচ্ছা, ঢং করতে হবে না, দিচ্ছি। শিশির লকেটটা সেদিন নিজের হাতে বিন্দুকে পরিয়ে দিয়েছিল আর বিন্দু খুশি হয়ে বলেছিল লাভ ইউ ভাইয়া। পুরনো কথা মনে হতেই বিন্দুর আবারও কান্না পাচ্ছে। কিন্তু না, বিন্দু আর কাঁদবে না। যাকে পাগলের মতো ভালোবাসে তাকে বিন্দু মন থেকে খুশি দেখতে চায়। এতে করে যতই কষ্ট হোক না কেন, কারণ সে জানে ভালোবাসা কেড়ে নেওয়া বা জোর করে পাওয়া নয়। ভালোবাসা হলো ভালো রাখা, আর সে চায় তার ভালোবাসার মানুষটা সব সময় ভালো থাকুক। জান, উঠেছিস? উঠে পড় মা, খেয়ে দিয়ে রেডি হতেও হবে, সময় লাগবে তো। তুমি যাও মা, আমি ফ্রেশ হয়ে আসছি। সন্ধ্যা হতেই গেস্ট একে একে আসতে শুরু করেছে। নানান সাজসজ্জা সজ্জিত হয়েছে চৌধুরী ভিলা।
বিন্দু সিঁড়ি দিয়ে নামতেই শিশির একবার তাকে চোখ নামিয়ে ফেলে। বিন্দু শিশিরের দিকে এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক কোট, ব্ল্যাক ওয়াচ আর চুলগুলো স্পাইক করা। এই ফর্মাল লুক আজ শিশিরকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। বিন্দু শিশিরকে দেখে একটা হাসি দিয়ে মুখটা আবারও মলিন করে ফেলল, কারণ এই সাজসজ্জা যে অন্য কারোর জন্য। বিন্দু হলরুমে এসে দিদার কাছে গিয়ে বসল। বর্ষা, রিক, ঋতু, পিপি, এমনকি বাড়ির সকলেই সেখানে আছে। আঞ্জুমান চৌধুরী কেন জানি এসব একটু খুশি হতে পারছে না। সে আসতেও চায়নি, কিন্তু তার মা আর ভাইদের জোরাজোরিতে আসতে হলো। তাছাড়া শিশির এক কথায় তার কলিজার টুকরা, কিন্তু কেন জানি এসব কিছুতে শিশিরের উপর খুব রাগ হচ্ছে আঞ্জুমান চৌধুরীর। শিশির তার পিপির কাছে আদরের হলেও বিন্দু আর বর্ষাকেও খুব ভালোবাসে আঞ্জুমান চৌধুরী। আঞ্জুমান চৌধুরীর স্বামী আশফাক রাইয়ান একজন রসিক মানুষ বটে। সে বিন্দুর মুখটা মলিন দেখে হাসির নানান কথা বলে বেড়াচ্ছে। তখনই দিদা বিন্দুকে বলে, জান সাজগুজ করনি কেন বনু? আর শপিংও গেলে না, কিছু কেনাকাটাও করলে না? দিদার কথা কানে আসতেই শিশির বিন্দুর দিকে তাকালো। বিন্দু তখনই একটু হাসার চেষ্টা করে বলল, দিদা, পিপি বিয়ের সময় তো অনেক কিছু কিনেছিলাম, অনেক ড্রেস পরাও হয়নি, তাই আর কিছু কেনাকাটাও করিনি। তখনই রেহানা বেগম এসে জানকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, তাহলে শুধু ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছো কেন? আমাদের জান সোনা তো সাজতে অনেক পছন্দ করে, তো আজ কেন সাজনি? একটু আজ তো শুধু আংটি বদল, ভাইয়ের বিয়েতে খুব সাজবো বড় মা। অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। রাইমা আজ খুব সেজেছে। পরনে দামি গাউন, ভারী মেকআপ আর মুখে লেগে থাকা অমায়িক হাসি। সবচেয়ে বড় কথা, একেবারে শিশিরের সাথে লিপ্টে দাঁড়িয়ে আছে সর্বক্ষণ। রাইমা বিন্দুর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। বিন্দু মাথা নিচু করে ফেলল। হঠাৎ আনোয়ার সাহেবের অ্যানাউন্সমেন্টে সবাই স্টেজের দিকে তাকালো। এখনই শিশির রাইমাকে রিং পরাবে। মিসেস খান রাইমার দিকে রিংটা বাড়িয়ে দিতেই রাইমা রিংটা শিশিরকে পরিয়ে দেয়। এবার ছোট মা শিশিরের দিকে রিংটা দিয়ে বলে পরিয়ে দিতে। শিশির তখনই বিন্দুর দিকে তাকায়। বিন্দুর চোখে পানি চিকচিক করছে। শিশিরের দিকে তাকাতেই গাল বেয়ে অশ্রু ঝরে গেল। বিন্দু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, দৌড়ে পিছনের দিকে চলে গেল। এদিকে বিন্দুকে সবাই খুঁজতে লাগলো। রিক, বর্ষা, ঋতু বিন্দুকে খুঁজতে খুঁজতে এক প্রকার বাগানের দিকে গেল। পেছনে খোলা বারান্দায় যেতেই দেখলো বিন্দু এক কোনায় বসে কাঁদছে। রিক বিন্দুর কাঁধে হাত রাখতেই, এঙ্গেজমেন্ট হয়ে গেছে? জান, বোন নিজেকে সামলা প্লিজ। কি করে সামলাবো বলো তো? আমার মনের অনুভূতিগুলো যে সত্যি, মোহ মিথ্যা বা আবেগ নয় এগুলো। কিন্তু একটা কথা তোকে মানতে হবে জান, মানুষটা তোর নয়। বিন্দু আবার ফুপিয়ে উঠে কাঁদো কাঁদো স্বরে বলে, আচ্ছা আপনি বলতো, নিজের জীবনের থেকে বেশি কাউকে চাইলে কি উপহার হিসেবে চোখের জল প্রাপ্তি হয়? আচ্ছা সব কি আমারই ভুল, তাই না? তোমার ভালোবাসাটা ভুল নয়, তুমি ভুল মানুষকে ভালোবেসেছো। এবার তোমাকে এটা মানতে হবে আর নিজেকে সামলাতে হবে। পিপির কথায় সবাই পেছনে তাকালো। জান উঠে গিয়ে পিপিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ বোনো, কাঁদিস না। দেখ তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। আচ্ছা এবার সবাই ভেতরে চলো, সবাই এখানে আছি, এবার খুঁজবে সবাই। জান চল ভেতরে গিয়ে আগে চোখ মুখ ধুয়ে নিবি। শিশির চৌধুরী, এবার কি করবে তুমি? আমার সাথে লাগতে এসেছো তাই না? আমি তোমাকে এমনভাবে শেষ করব তুমি ভাবতেও পারবে না। নিচে হল রুমে পার্টি চলছে। বর্ষা বিন্দুকে রুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলো। আপনি তুমি যাও, আমি আসছি। ঠিক আছে আমি যাচ্ছি, তুই আয়। বর্ষা চলে যেতেই বিন্দু শিশিরের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা খুলতে যাবে ঠিক তখনই আলোটা চলে গেল। অন্ধকারে বিন্দু কিছুই দেখতে পারছে না। হঠাৎ করে কেউ একজন বিন্দুর মুখে কিছু চেপে ধরলো। বিন্দু কিছুতে এই মুখ থেকে আগন্তুকের হাতটি সরাতে পারছে না। এরই মধ্যে বিন্দু জ্ঞান হারায়। আচ্ছা তোরা কই ছিলি এতক্ষণ? আর এখানেই তো ছিলাম। আমি হঠাৎ করে দেখি তোরা সবাই একসাথে উধাও। আমি খুঁজছিলাম তো তোদের। শুধু আমাদের খুঁজছিলি? শিশির খানিকটা আমতা আমতা করে বলল, মানে? কিছু না, আসলে জানকে দেখছিলাম না তো,
তাই ওকে খুঁজতে খুঁজতে হল থেকে বের হয়ে গিয়েছিলাম। শিশির খানিকটা কঠিন স্বরে বলল, কেন, কোথায় গিয়েছিল? না, বাগানের ওদিকে ছিল। আসলে সত্যি অনেক কষ্ট পাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তোর এমন ব্যবহারে। তোরাও গিয়ে ওর সাথে শুরু হয়ে গেলি? ভুলে যাস না ও কত বড় অন্যায় করেছে। জানিস, আমরা আপাতত একটা জিনিসই চাই, যে তুই ভালো থাক। এই কথাটি বলে রিক সেখান থেকে চলে গেল। শিশিরও মনে মনে অনুতপ্ত আজ সকালের ঘটনা নিয়ে। আজ একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে মেয়েটার সাথে। অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ। আস্তে আস্তে গেস্টরা বাড়িও ফিরে গিয়েছে। সবাই যে যার রুমে চলে গেল। বর্ষাও তার রুমে চলে গেল। কিন্তু রুমে গিয়ে বর্ষা বিন্দুকে দেখতে পেল না। বর্ষা আর বিন্দু একই রুম শেয়ার করে। বর্ষা ভেবেছিল বিন্দু যেহেতু নিচে নামেনি, তার মানে ওর মনটা খারাপ আর ও উপরেই আছে। কিন্তু উপরে এসে দেখতে পেল না বর্ষা। আশেপাশে সকল জায়গায় খুঁজল, তারপর না পেয়ে দৌড়ে শিশিরের রুমে গেল। ভাইয়া শোনো। কি হয়েছে বুড়ি, তুই এ সময়? জানকে না পাওয়া যাচ্ছে না। মানে? সারা বাসা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ও কোথাও নেই। শিশির কিছু না শুনে সিঁড়ি দিয়ে নামতে নামতে সবাইকে ডাকতে লাগলো। মা, বাবা, ছোট মা, ছোট আব্বু কোথায় তুমি? কি হয়েছে শিশির? জান কই? জান হয় তোর ঘরেই আছে। নেই, সারা বাড়িতে কোথাও নেই, নেই নেই। তাহলে কোথায় গেল? আমরা তো ওকে অনেকক্ষণ ধরেই দেখছি না, ভাবলাম হয়তো ওর রুমে আছে। যখন অনেকক্ষণ ধরে দেখছোই না, তখন গিয়ে ওর খোঁজ খবরটা নেবে তো, ও কোথায় আছে। এবার বিন্দুর মা বিন্দুর বাবার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, হ্যাঁ গো, আমার মেয়েটা কোথায় গেল? ওকে পাওয়া যাচ্ছে না, এখন কি হবে? খুঁজে আনা ওকে। এত রাত্রে যদি কিছু হয়। ছোট মা প্লিজ শান্ত হও, জানে কিচ্ছু হবে না। আমি থানায় কল করেছি। বুড়ি, তুমি ছাদে দেখেছো তো? হ্যাঁ বাবা, জান ছাদে নেই, বাড়ির কোথাও নেই। আমি সব জায়গায় খুব ভালো করে দেখেছি বাবা। শিশিরের মাথা কাজ করছে না, শুধু একটা জিনিসে মাথায় ঘুরছে। ওর কারণে জান বাড়ি থেকে চলে যায়নি তো? ও এতটা বাজে বিহেভ করেছে যার কারণে হয়তো জান বাসা থেকে চলে গিয়েছে, তাও আবার এত রাতে। শিশির তখনই ওর বন্ধুদের ফোন করে জানালো। হিরিক আর নীলকে বাড়িতে আসতে বলল। সবাই মিলে খুঁজতে বের হবে। বাড়ির সবাই চিন্তিত। বিন্দুর মাও বড় মা দুজনেই কাঁদছে। আঞ্জুমান চৌধুরী দুজনকে সামলাতে পারছে না। এদিকে বর্ষা মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, সব আমারই দোষ, আমি কেন ওকে উপরে একা রেখে আসলাম। শিশির অলরেডি আশেপাশে খুঁজে এসেছে, কিন্তু বিন্দুকে কোথাও পায়নি। এবার শিশিরের ভয় হচ্ছে, খারাপ কিছু হয়নি তো? এসব ভাবনার মধ্যে পুলিশ চলে এলো। সব ঘটনা পুলিশকে খুলে বলল সবাই। আচ্ছা, এমন কি কোনো জায়গা আছে যেখানে উনি যেতে পারে? আমার মেয়ে যেতে পারে না এমন সব জায়গায় কল করে খোঁজ নিয়েছি, কিন্তু যাইনি। আচ্ছা, আপনাদের বাড়ির মেইন রোডে কি সিসিটিভি ক্যামেরা আছে? জি আছে। সেটার ফুটেজ বের করুন, এতে করে এটা জানা যাবে যে মেয়েটি কখন বাড়ি থেকে বের হয়েছে। সন্ধ্যা থেকে রাত অব্দি সকল সিসিটিভি ফুটেজ চেক করলো, কিন্তু বিন্দু বাড়ি থেকে বের হয়নি। এবার পুলিশ একটু লক্ষ্য করে দেখলো, চাদর পরা একজন লোক কি যেন একটা নিয়ে বাড়ি থেকে বের হলো। ভালোভাবে দেখতেই বুঝতে পারলো হাতে একটা বস্তা, আর লোকটি বের হয়ে একটা গাড়িতে উঠে বসলো। এতে করে এটা পরিষ্কার হলো যে বিন্দু বাড়ি থেকে নিজের ইচ্ছে যায়নি, কেউ ওকে নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের সাথে কারো কি শত্রুতা আছে? এমন কি কেউ আছে যে এই কাজটা করতে পারে? না, এমন তো কেউ নেই। আছে, আর আমি শিওর হয়ে বলছি যে জানকে কে তুলে নিয়ে গেছে। কে সে? আসুন আমার সাথে। যাওয়ার আগে শিশির ছোট মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে গেল, একদম কাঁদবে না ছোট মা, আমি জানকে নিয়ে আসতে যাচ্ছি। শিশির খুব ভালো করে বুঝতে পেরেছে এই কাজটা আর কেউ না, বরং ভূষণ করেছে। কারণ ভূষণ ওকে আরো অনেকবার বলেছে যে ও বিন্দুকে তুলে নিয়ে আসবে। শিশির, রিক আর নীল এক গাড়িতে, এবং পেছনে পুলিশের সাথে আনোয়ার সাহেব ও আফজাল সাহেব আসছে। আনোয়ার সাহেব তার ছেলের চোখে মুখে অগ্নিস্তরের রাগ দেখে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আজ কিছু একটা হবে। এদিকে রিক আর কৌতূহল দমাতে না পেরে বলে উঠল, শিশির, তুই কি ভূষণকে সন্দেহ করছিস? ও কি জানকে? ওই করেছে এটা।
না হলে অন্য কারো এত বড় সাহস হয়নি যে চৌধুরী ভিলা থেকে একজনকে তুলে নিয়ে যাবে। কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? মানে ভূষণ এখন কই আছে? তুই কি জানিস কিছু? ওর গোডাউন ছাড়া আর কোথায় থাকবে? এতটা শিওর হচ্ছিস কিভাবে? আমি ওর বিষয়ে সব খোঁজ নিয়েছি। যত অপকর্ম আছে সে সব ওখানেই করে। আমার তো এখন ভয় হচ্ছে, জান সেফ থাকলেই হয়। শিশির ড্রাইভ করছিল, রাগে চোখ দুটো দিয়ে আগুন বের হচ্ছে, কপালের রগ ফুলে গিয়েছে। একবার শিশির রিকের দিকে তাকিয়ে বলে উঠল, আই সোয়ার আজ আমি ভূষণকে জানে মেরে ফেলবো। আস্তে আস্তে চোখ পিটপিট করে খুলল বিন্দু। মাথাটা খুব ভার হয়ে আছে। অনেক কষ্টে চোখ দুটো খুলে আশেপাশে তাকালো। হলুদ বাল্বের বাতিতে হালকা আলোয় কিছু দেখা যাচ্ছে। বিন্দু এটা বুঝতে পারলো এটা একটা বন্ধ ঘর, যেখানে 3 থেকে 4টা বস্তা আর একটা কাঠের চৌকি ব্যতীত কিছুই নেই। বিন্দুর ডান দিকে তাকাতেই দেখতে পেল সদর দরজা, যেটা বন্ধ করা। বিন্দু দৌড়ে গিয়ে দরজাটা ধাক্কাতে লাগলো, জোরে জোরে ডাকতে শুরু করলো, কেউ আছেন? ভাইয়া, ভাইয়া। বিন্দুর কেন জানি অনেক ভয় লাগছে। বিন্দুর হঠাৎ করে সবটা মনে পড়ে গেল। ওকে যে কেউ কিডন্যাপ করেছে সেটা ও বুঝতে পারলো। ভাইয়া, শিশির ভাইয়া। কিন্তু না, কেউ সাড়া দিচ্ছে না, কেউ আসছে না এখানে। এবার বিন্দু কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শোনা গেল। বিন্দু ভয়ে সেখানে রাখা বস্তাগুলোর পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। ভূষণ এসেছে। ভূষণ আশেপাশে বিন্দুকে না দেখে খানিকটা ভ্রু কুচকে পাশে দাঁড়ানো ছেলেটার দিকে তাকালো। কোথায় মেয়েটা? বস এখানেই ছিল। তাহলে কোথায় গেল? ভূষণ খুব রেগে গেছে। ভূষণ ছেলেটির কলার ধরে সামনে নিয়ে আসতেই হঠাৎ কারো ফোপানোর আওয়াজ পেল। কান খাড়া করে আশেপাশে খুঁজতে লাগলো। তখনই ওখানে রাখা বস্তার পেছনে বিন্দুর জামার কিছু অংশ দেখা যাচ্ছে। ভূষণ একটা বাঁকা হাসি দিয়ে ছেলেটিকে দরজা বন্ধ করে চলে যেতে বলল। এবার ভূষণ ধীর পায়ে বিন্দুর কাছে গিয়ে হাঁটু ভেঙে বসতেই বিন্দু আরো জোরে জোরে কান্না শুরু করলো। বিন্দু এখনো ভালো করে ভূষণকে দেখেনি। বেবি, আমি তোমাকে খুঁজছি আর তুমি এখানে। বের হয়ে এসো। আপনি আপনি আমায় এইখানে কেন নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি তো এনেছি তোমাকে এখানে। আমি বাসায় যাবো, প্লিজ আমাকে বাড়ি। তুমি জানো তোমাকে পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি? তোমার ওই ভাইটা জনাব শিশির চৌধুরী, ও আমাকে এসব করতে বাধ্য করলো। আমি চেয়েছিলাম, ওর কাছে ভালোভাবে চেয়েছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি, উল্টো আমার গায়ে হাত তুলেছে। ভাইয়া, ভাইয়া কোথায়? প্লিজ আমায় যেতে দিন, আমি বাসায় যাব। এবার ভূষণ বিন্দুর দুই গাল শক্ত করে চেপে ধরে কাছে এনে রাগী গলায় বলল, তুই কি ভেবেছিস ভাইয়া ভাইয়া করে ডাকলে তোর ভাইয়া এখানে চলে আসবে? তুই জানিস তোর দিকে আমার অনেক আগে থেকেই নজর ছিল। আমি কতদিন যাবত অপেক্ষা করছিলাম একটা সুযোগের, আর আজ পেয়েই গেলাম। এত সহজে তো তোমাকে ছাড়বো না বেবি। এই ভূষণ যার দিকে একবার চোখ তুলে তাকায়, সে এক রাতের জন্য হলেও তার করে ছাড়ে। ভূষণ বিন্দুকে জোর করে টেনে নিয়ে কাঠের চৌকিটার উপরে ছুঁড়ে মারে। বিন্দুর চিৎকার আরো বেড়ে যায়। বিন্দু খুব ভালো করে বুঝতে পেরেছে ওর সাথে কি হতে চলেছে। বিন্দুর চোখে মুখে আতঙ্ক আর ভয় স্পষ্ট। শুধু আল্লাহ তাআলার কাছে একটা জিনিসই চাইছে, যে করে হোক শিশির যাতে এখানে চলে আসে। ভূষণ বিন্দুর সাথে অনেক জোর জবরদস্তি করার চেষ্টা করছে, বাজেভাবে ছুঁয়েও দিচ্ছে। বিন্দু কিছুতেই ভূষণের সাথে পেরে উঠছে না। হঠাৎ একটা আওয়াজ হতেই বিন্দু দেখল ভূষণ দূরে ছিটকে পড়ে আছে। সামনে তাকাতেই বিন্দু একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া। হ্যাঁ, সামনে শিশির দাঁড়িয়ে আছে। বিন্দু 1 মিনিট অপেক্ষা না করে দৌড়ে শিশিরকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। শিশির বিন্দুর দিকে না তাকিয়ে ডান হাত ওর মাথায় রেখে নিচে পড়ে থাকা ভূষণের দিকে তাকালো অগ্নি চোখে। শিশিরের চোখ রাগে লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে গেছে, আর বাম হাত মুঠো করে রেখেছে। বিন্দু শিশিরের বুক থেকে মুখটা তুলে শিশিরের দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়। তখনই শিশির বিন্দুর মলিন মুখটির দিকে তাকিয়ে রিককে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে, জানকে গাড়িতে নিয়ে শুইয়ে দে। কিন্তু তুই যেটা বলেছি সেটা কর। রিক বিন্দুকে নিয়ে গেল। শিশির
ভূষণকে তুলে মারতে শুরু করে। আজ যেন শিশিরের কোনো হুঁশ নেই, হাতে থাকা লোহার রড দিয়ে বেধড়ক পেটাচ্ছে। ভূষণের নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে অলরেডি। ভূষণ প্রত্যুত্তরে মারার চেষ্টা করলে তেমন কিছুই করতে পারেনি। ভূষণ আগে থেকেই কিছুটা মাতাল ছিল। এরই মধ্যে শিশির ভূষণকে ধরে চিৎকার করে বলতে লাগলো, মারের বাচ্চা, তোর সাহস কি করে হয় জানের দিকে চোখ তুলে তাকানোর, ওকে স্পর্শ করার? তুই কাদের সম্মানে হাত দিয়েছিস জানিস? আজ তোকে জানে শেষ করে ফেলবো আমি। তোর মেয়েদের প্রতি এত লোভ আর লালসা, তাই না? আজ একেবারে শেষ করে ফেলবো। কত মেয়ের জীবন নষ্ট করেছিস বল? শিশির এই বলে রডটি নিয়ে ভূষণের দিকে এগিয়ে পেটের মধ্যে অংশ তাক করতেই পেছন থেকে এসে শিশিরকে জাপটে ধরে দুজন পুলিশ। কিছুক্ষণ হলো বিন্দুকে ধরে এনে শুইয়ে দিয়েছে শিশির। এখনো জ্ঞান ফিরেনি। ডক্টর এসেও দেখে গেছে। ডক্টর জানিয়েছে অতিরিক্ত মানসিক চাপ ও ভয়ের কারণে জ্ঞান হারিয়েছে বিন্দু। বাড়ির সকলেই বিন্দুর চারিপাশে বসে আছে। বিন্দুর মা এখনো শিশিরের বুকে মাথা রেখে কেঁদেই চলেছে। তিনি ভাবতেও পারেনি এত বড় একটা ঘটনা তার মেয়ের সাথে ঘটবে। আব্বু, তুই না থাকলে আজকে কি হতো? ছোট মা, কি হচ্ছে? এবার তো শান্ত হও। দেখো জান একদম ঠিক আছে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারেনি আর পারবেও না। তোমার সাথে ভূষণের কিসের ঝামেলা হয়েছিল শিশির? বাবা, ভূষণের খারাপ নজর আগে থেকেই ছিল জানের উপর। এসব কিছু আমাদের সাথে কেন শেয়ার করনি? জানাবে কেন? তোমাকে তো নিজে হিরো শাস্তি হবে মারপিট করে। আমার সামনে ওই ভূষণ জানকে নিয়ে বাজে কথা বলবে বাবা, আর আমি চুপ করে শুনবো? বেশ করেছি, মেরেছি, জানে মেরে ফেলবো ওকে আমি। আনোয়ার সাহেব ছেলের এই আচরণ দেখে হতভাগ। মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। তারা পুলিশের সাথে বিন্দুকে খুঁজতে সেখানে গিয়েছিল, কিন্তু শিশিরের আগে পৌঁছাতে পারেনি। কিন্তু তারা যখন সেখানে পৌঁছে যায় তখন আনোয়ার সাহেব ছেলের হিংস্র রূপটাই আগে দেখেছে। তার ছেলের যে রাগ উঠলে মানুষ মারতেও পিছপা হয় না, সেটা সে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করত না। আনোয়ার সাহেব এখন বিন্দুকে নিয়ে নয়, বরং শিশিরকে নিয়ে বেশি ভয় হচ্ছে। কারণ ভূষণের বাবা একজন মিনিস্টার, আর সে কিছুতেই চুপ করে বসে থাকবে না। তার ছেলেকে আধা মারা করে কে হসপিটালে পাঠিয়েছে তা সে ঠিক বের করবে। তুমি ঠিক আছো? তুমি এত সকালে এখানে কি করছো? সকাল সকাল রাইমাকে নিজের বাসায় দেখে একটু অবাক হলো শিশির। কারণ শিশির খুব ভালো করে জানে এত সকাল সকাল রাইমা কখনো ঘুম থেকে ওঠে না। তোমার এই অবস্থা, আমি কি করে বাসায় থাকি বলো? কিন্তু তুমি জানলে কি করে? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and
and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. কার কথা, এখন দেখো কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু বাবা আমি কোনো ভুল করিনি। এই কথাটা বলেই শিশির উপরে চলে গেল। সেদিনের ঘটনা এখনো ভুলতে পারেনি বিন্দু। এখনো অনেকটা ভয় ভয় থাকে সে। ডক্টর বলেছে কিছুদিন সময় লাগবে ওকে স্বাভাবিক হতে। আজ শিশির চলে যাবে, এই কথাটা শুনি সকাল থেকে বিন্দু অনেক কেঁদেছে। সেদিনের পর থেকে শিশির বা বিন্দু কেউই কারোর সামনে যায়নি। শিশির ব্যাগ প্যাক করে নিচে নেমে এলো সবার সাথে দেখা করতে। একবার চেয়েছিল বিন্দুর ঘরে যেতে, কিন্তু এক অদৃশ্য বস্তু তাকে বারবার আটকে দিয়েছে। বিন্দু তার চোখের পানি লুকাতে ঘর থেকে বের হয়নি। এদিকে রেহানা বেগম, বিন্দুর মা সকলেই কাঁদছে। তারা কেউই ভাবেনি শিশির এইভাবে যাবে, কিন্তু পরিস্থিতি এমন একটা অবস্থায় আছে যে এখান থেকে যাওয়াটাই শিশিরের একমাত্র নিরাপত্তা হবে। মা কেন কাঁদছো বলো তো? আমি রোজ 2-3 বার করে ফোন দিব, কথাও হবে। আর তাছাড়া তোমরা সবাই তো ভিডিও কলে দেখবে আমাকে। বর্ষা তখনই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে পাগলি, কাঁদছিস কেন? শোন, সাবধানে চলাফেরা করবি। আমি এই রিককে বলে দিয়েছি, ও তোকে নিয়ে আসবে সব জায়গায়। আর জানের খেয়াল রাখিস। শিশির এই কথাটা বলে আবারও সিঁড়ির দিকে তাকালো। শিশির নিচে নেমে আসার পর অনেকবার উপরের দিকে নয়তো সিঁড়ির দিকে তাকিয়েছে। ভেবেছে হয়তো নেমে আসবে বিন্দু, যাওয়ার আগে শেষবার দেখিয়ে নেবে। যত রাগ থাকুক না কেন শিশিরের, বিন্দুর প্রতি স্নেহ কখনই কমবে না। হে দাদুভাই, এদিকে আসো। শুনো, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। আর কিছুদিন পর রাইমাও তো যাচ্ছে সেখানে, তখন দেখবে আর মন খারাপ লাগবে না। দোয়া করো দিদা। শিশির একে একে সবার থেকে বিদায় নিলেও আনোয়ার সাহেবের সাথে একটাও কথা বলেনি। এখনো হয়তো বাবার উপরে রেগে আছে। আনোয়ার সাহেব ছেলের ব্যবহারে কিছুটা কষ্ট পেলেও আফসোস করলেন না, কারণ সে জানে শিশির একমাত্র দূরে গেলেই সেফ থাকবে। শিশির যাওয়ার সময় বারবার পিছু ফিরে তাকাচ্ছে সেই কাঙ্ক্ষিত একটা মুখ দেখার জন্য। চোখ দুটো বারবার অস্থির, কেন হচ্ছে সেটা শিশির বুঝতে পারছে না কিছুতেই। শিশির যখনই গাড়িতে উঠতে যাবে তখনই চোখ পড়লো দোতলার বারান্দায় কেউ একটা দাঁড়িয়ে আছে। মেন্দুর মুখটা একেবারে মলিন, চোখ দুটো অনেকটাই ফুলে গেছে। শিশির একবার গভীর দৃষ্টিতে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। আর তখনই বিন্দু মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে লাগলো, আর নিজে নিজে বলছে, আম সরি ভাইয়া, সবকিছু আমার জন্য হয়েছে। আমার জন্য তুমি চলে যাচ্ছ। আমি কি আর কখনোই তোমায় দেখতে পাবো না? তুমি কি আর কখনো আসবে না? আমার না কষ্ট হচ্ছে ভাইয়া, অনেক কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি আমি তোমাকে, অনেক বেশি ভালোবাসি ভাইয়া। দমকা বাতাসে ঝিরিঝিরি পাতার মতো ধরনের বুকে আছড়ে পড়ছে হাজারো চেরি ব্লসমের পাপড়িগুচ্ছ। পাপড়িতে রাঙা পথগুলো যেন গোলাপি রঙের গালিচা, সাথে সাথে হাওয়ার এক অদ্ভুত সুবাস ছড়ায়। রাস্তার ধারে ফুটে থাকা বিভিন্ন ধরনের ফুলগুলো শুভেচ্ছা জানাতে ব্যস্ত রাস্তায় আসা যাওয়া গাড়ি পথচারীদের। কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে,
কেউ আবার কাছের মানুষের হাত ধরে হাজারো কথার মাঝে সময় কাটাচ্ছে। প্রতি বছর গ্রীষ্মের আগে লন্ডনের সব রাস্তায় এরকম দৃশ্য দেখা যায়। ব্যালকনির রেলিংয়ে এক হাত আর এক হাত কফির মগে সীমাবদ্ধ রেখে রোজ এই দৃশ্য উপভোগ করে শিশির। বিষাদ শুয়েছে আজ, মন ভালো নেই। ব্যস্ত রাস্তায়, শূন্য বারান্দায় সারাদিন দেখেও তোমার সাড়া নেই। একবার তো ফিরে আসতেই পারো মন ভুলে। আমি কি সহস্র বর্ষণ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? দরজায় ঠকঠক আওয়াজে টনক নড়ল শিশিরের। শিশির বুঝতে পারল সোহান এসেছে। স্যার, মিটিংয়ে আপনার জন্য সবাই অপেক্ষা করছে। 15 মিনিটস দাও, আমি আসছি। স্যার, আর একবার ভেবে দেখলে হতো না? আমাদের প্রতিপক্ষ মিস্টার ফাঙ্কি তো। আমি সব জেনেই ডিসিশন নিয়েছি সোহান। তুমি কেন ভয় পাচ্ছ বলো তো? মনে রাখবে, ইফ ইউ আর অ্যাফ্রেড দেন ইউ উইল লস। আর আমি কখনো হারতে শিখিনি। স্যার। আবার কি হলো সোহান? লেট হচ্ছে তো। স্যার, আজও কি স্বপ্ন দেখছেন? কোনো দিনও তো বাদ যায় না। সোহানের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে রেডি হতে চলে যায় শিশির। সোহান বুঝতে পেরেছে ও স্যারের এই হাসিতে কোনো সুখের চিহ্ন নেই। কেটে গেছে 5টি বছর। সময়গুলো এরকমই বিদ্যমান। সময়ের সাথে সাথে সকলের জীবনের গতিও চলছে একই উদ্যমে। শিশির আরো 3 বছর আগে পড়াশোনা শেষ করেছে লন্ডনে। দেশে ফিরে যেতে চায়নি, চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, প্রতিষ্ঠিত হতে। শুধু কি এগুলিই একমাত্র কারণ ছিল? না, এগুলিই একমাত্র কারণ ছিল না। ছিল নিজের উপর কিছুটা রাগ, পরিবারের উপর কিছু ক্ষোভ, ভালোবাসায় প্রতারিত হওয়া আর নিজের উপর অজস্র অনুতপ্ততা। আর তার এই রাগ, জেদ, কষ্ট, অভিমান সবকিছু তাকে বানিয়ে দিয়েছে একজন সফল বিজনেসম্যান। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি শুধু বাংলাদেশেই নয়, আমেরিকা, কানাডা সহ আরও অনেক দেশে এক বৃহৎ জায়গা করে নিয়েছে শিশিরের মাধ্যমে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নাম শুনলেই সবার আগে শিশিরের নামটা নেওয়া হয়। তবে শিশিরের আরেকটা পরিচয় আছে যেটা কেউই জানে না, এসকে। এই নামটা শুনলে পুলিশ প্রশাসন সহ সবাই ভয় কাঁপতে থাকে। একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া লিডারের নাম হচ্ছে এসকে। আর এই এসকেটা আর কেউ না, শিশির নিজেই। হ্যাঁ, লন্ডনে আসার 1.5 মাস পর জানতে পারে ভূষণ মারা গিয়েছে। শিশিরের মনে বিন্দু পরিমাণ অনুতপ্ত প্রকাশ পায়নি, কারণ ভূষণ এমন একটা কিট যাকে পৃথিবী থেকে ধ্বংস করা একটা পুণ্যের কাজ বলে মনে করে শিশির। ভূষণ শুধু বিন্দুর সাথে নয়, আরো অনেক মানুষের সাথেই অন্যায় করতে চেয়েছে, অন্যায় করেছেও। ধর্ষণ, চাঁদাবাজি, দুর্নীতি, ড্রাগ স্মাগলিং সহ এই সব কিছু ভূষণের নিত্যদিনের কাজ ছিল। কিছু কিছু মানুষের জন্ম হয় পাপ বৃদ্ধির জন্য, আর কিছু কিছু মানুষকে বিলীন করা হয় সমাজ রক্ষার জন্য। শিশির মনে করে ভূষণকে মারা তার একটা শ্রেষ্ঠ কাজ। আর সেদিন থেকেই শিশির পণ করেছে যে ও এসব অন্যায়ের প্রতিবাদ করবে, পৃথিবীর নরপিশাচদের শাস্তি দেবে। ব্যাস, সেই থেকে শিশির আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া লিডার এসকে। আজানের ধ্বনি একই সাথে শোনা যাচ্ছে পুরো চট্টগ্রাম শহরের সীতাকুণ্ড এলাকায়। পাশেই বয়ে চলেছে সুপ্তধারা ঝর্ণা। পাখিদের কিচিরমিচির ডাক যেন সকল মুসলিম ভাই বোনদের জানা দিচ্ছেন এখন উঠতে হবে। আজান কানে আসতেই ঘুম ভেঙে গেল বিন্দুর। বিছানা ছেড়ে উঠতেই বাম পাশে তাকালো। ঋতু বেয়ে ঘুরে ঘুমাচ্ছে। বিন্দু একটা মুচকি হাসি দিয়ে ঋতুকে হালকা ধাক্কা দিয়ে ডাক দিল। ঋতু ওঠ, ফজরের সময় হয়ে গেছে। না, সরি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। ঋতু, কি হয়েছে তোর? কি সব বলছিস? এই ঋতু পিটপিট করে চোখটা খুলেই বিন্দুকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ওর কাঁধে মাথা রাখলো। বিন্দু ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মাথাটা কি একেবারে গেছে? আর তুই আমার ঘরে কখন এলি? কোনো রাতে অনেক ভয় করছিল, বিশ্বাস কর। বারবার মনে হচ্ছিল নানটা আমাকে দেখছে, তাই তোর কাছে চলে আসছি। আর আপিও ভয়ে দ্বিধা রুমে শুয়েছে। নান? আরে কাল যে ভূতটার মুভিটা দেখেছিলাম, সেটার মধ্যে ভূতটার নাম ছিল নান। ও আল্লাহ, কেন দেখতে যাস এসব? হাবি যাবি, এইসব দেখবে আর দুজনের মাথায় সব সময় এইসব চলবে। রিক ভাই ঠিকই বলে, দুজনই দিন দিন বড় উন্মাদ হয়ে যাচ্ছিস। সর এবার আর উঠে পড়, ফজর টাইম হয়ে যাচ্ছে তো। আর একটু ঘুমাই। নামাজ পড়ে যত খুশি ঘুমাস ঋতু। ওঠ, অজু করে আয়, আমি দেখি
আপি উঠেছে কিনা। মিন্দু ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ তেলাওয়াত করে তারপর উঠে ঋতুর পাশে বসে। কিছু আমল করে ঋতুর মাথায় ফু দেয়। আসলে ঋতুর ন্যাস্ট্রোফোবিয়া রয়েছে, অন্ধকারে ভয় পাওয়া, আচমকা চমকে যাওয়া, জোরে শব্দ হলে ভয় পাওয়া, অ্যাসকোল সিমটম থাকে। আর ঋতুর এই ফোবিয়া হওয়ার যথাযথ কারণও রয়েছে। ফ্ল্যাশব্যাক, সবেমাত্র 10ম শ্রেণীতে উঠেছে ঋতু। তার বাবাও কিছুদিন যাবৎ বাংলাদেশে এসেছে। এরই মধ্যে হঠাৎ একদিন তার মামুনি এসে বলে, ঋতু, এই ঋতু, কই মরলি? এক্ষুনি এদিকে আয়। জি মামুনি, বলো। শোন, আজকে বাড়িতে কিছু মেহমান আসবে, তো ভালোভাবে রেডি হয়ে তাদের সামনে যাবি। কে আসবে মামুনি? সেটা তোকে না জানলেও চলবে, তুই সুন্দর মতো ওদের সামনে এসে বসবি। আচ্ছা। রামিসা বেগমের কথা মতো তার পরের দিনই একজন 47 বছরের মধ্যবয়স্ক এবং একজন 25 বছরের মেয়ে আসে ঋতুদের বাসায়। ঋতু তাদের সামনে যাওয়ার পর অনেক প্রশ্ন করে আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। মূলত তারা আজ ঋতুকে দেখতে এসেছে, কিন্তু ঋতু, রিক এবং তার বাবা এই বিষয়ে কিছু জানে না। রামিসা বেগম আজ অনেক খুশি। ঋতু এত বড় একটা বাড়িতে বিয়ে ঠিক করেছে, লক্ষ লক্ষ টাকার মালিক। সে মনে করে এখানে ঋতুকে বিয়ে দিয়ে সে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবে। কিন্তু ঋতুর সাথে যার বিয়েটা ঠিক করেছে তার বয়স 47 বছরের ঊর্ধ্বে। তার চিন্তাধারা এতটাই নিম্ন শ্রেণীর যে সে কাউকে না জানিয়ে চুপচাপ বিয়েটা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একবার ভেবেও দেখেনি সে কত বড় অন্যায় করছে, কারণ সে একটা জিনিস খুব ভালো করে জানে, তার স্বামী খুব একটা আপত্তি না করলেও রিক তুলকালাম বাঁধিয়ে ছাড়বে এসব জানলে। তাই যেদিন রিক ট্রেনিংয়ে যাবে তার পরের দিন ঋতুকে বিয়েটা দিয়ে দিবে। আর বিন্দুদের পরিবার তো চট্টগ্রামে শিফট করেছে, তাই আর বাধা দেওয়ার মতো কেউই থাকবে না। আর রামিসা বেগম কিছুতেই এত বড় সুযোগটা হাতছাড়া করতে চায় না। আচ্ছা রামিসা, তুমি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন? ওর বয়সই বা কত? এবার তুমি আর বাধা দিও না তো, এত ভালো প্রস্তাব ফিরিয়ে কেন দিব? বিয়ের দিন সকালে ঋতু জানতে পারলো যে ওর আজ বিয়ে, তাও আবার ওর থেকে দ্বিগুণ বয়সের বেশি লোকটার সাথে, যার কিনা আগেই একটা বিয়ে হয়েছিল। ঋতু সকাল থেকে চেষ্টা করছে ভাইয়ের সাথে যোগাযোগ করার, কিন্তু পারছে না। অনেকবার এই বিয়েতে আপত্তি জানিয়েছে, কিন্তু বিপরীতে মামুনির অশ্লীল গালি আর মারধর ছাড়া কপালে কিছুই জুটে নেই। বাবা, তুমি অন্তত মামুনিকে বলো এই বিয়েটা না দিতে, প্লিজ বাবা, একবার ভাইয়ের সাথে কথা বলতে দাও। রাশেদ ব্যাপারী একটা কথাও বলেনি। আসলে সে মনে করে তার স্ত্রী যা করে সেটাই ঠিক, আর বাকিরা ভুল। কিন্তু অনেকবার রিককে কল দিলেও রিকের ফোন বন্ধ বলছে, আর তাই কোনো উপায় না পেয়ে ঋতু সুযোগ বুঝে একবার পালানোর চেষ্টা করে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, রামিসা বেগমের বোনের চোখে পড়ে যায় ঋতু। রামিসা বেগম এসব কথা শুনে মারাত্মক রকমের রেগে যায় আর ঋতুকে অনবরত মারতে থাকে। একটা সময় এরপর ঋতু সহ্য করতে না পেরে বিয়ের জন্য হ্যাঁ বলে। তারপর রামিসা বেগম ঋতুকে অন্ধকার একটা স্টোর রুমে আটকে রাখে, যাতে পালিয়ে যেতে না পারে। এবার মেয়েকে নিয়ে আসুন, বিয়েটা পড়াতে হবে। কাজী সাহেবের কথায় ঋতুকে কোনো রকম রেডি করে নিয়ে আসে সেখানে। ঋতু তার মামুনিকে অনেক ভয় পায়, তার উপরে তার বাবার চুপ থাকাটা অনেক পীড়া দিচ্ছে মেয়েটাকে। বারবার শুধু আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা করছে যে তার ভাইয়া যাতে খুব তাড়াতাড়ি চলে আসে। পাত্রের কবুল বলার পরই কাজী সাহেব তখন ঋতুকে কবুল বলতে বলে তখনই সজোরে একটা আওয়াজ হয়। সবাই সামনে তাকাতেই দেখে একটা চেয়ার ভেঙে পড়ে আছে। রামিসা বেগম সদর দরজার দিকে তাকাতেই আটকে ওঠে। সেখানে রিক সহ আনোয়ার সাহেব এবং জাইমা বেগম দাঁড়িয়ে আছে। ঋতু ভাইকে দেখে এক দৌড়ে দিয়ে রিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রিকের চোখেও পানি। ভাইয়া, আমি ভেবেছি তুই আসবি না, ওরা অনেক মেরেছে আমাকে। ভাইয়া আমাকে ঘরে আটকে রেখেছিল, আমি তোর কাছে যেতে চেয়েছিলাম তাই। একদম কাঁদবি না সোনা, আমি এসে পড়েছি না, আর ভয় নেই। রিক এবার ঋতুকে ছেড়ে ওর বাবার সামনে এসে দাঁড়ায়। মা মারা যাওয়ার পর আমি যথাসম্ভব চেষ্টা করেছি বোনটাকে আগলে রাখার। আপনি বিয়ে করে আপনার নতুন স্ত্রীকে নিয়ে আসার পর কি বলেছিলেন মনে আছে? এই নে বাবা, তোদের জন্য নতুন মাকে নিয়ে এসেছি, যে কিনা আমাদের অনেক ভালোবাসবে, অনেক আদর করবে, আগলে রাখবে। এই নতুন মায়ের ভালোবাসার নমুনা
একজন বাবার বয়সী লোকের সাথে আমার বোনটাকে বিয়ে দিচ্ছিল, কিন্তু আমাদের দাদা দাদু বুঝতে পেরেছিল নতুন মা আমাদের কতটা ভালোবাসবে। এজন্য তারা কিছু টাকা পয়সা আর এ বাড়িটা আর কিছু জায়গা সম্পত্তি আমাদের দুই ভাই বোনের নামে রেখে গিয়েছে। রিকের কথাগুলো বলতে গলা ধরে আসছে। আপনি কদিন থাকেন এখানে কি জানেন আমাদের ওপর কি যায়? উঠতে বসতে আপনার স্ত্রী ও তার মেয়ে আমার বোনের গায়ে হাত তোলে, সারাদিন কাজের লোকের মতো খাটায়। আমার মায়ের সম্পর্কে তো যা নয় তাই বলে। আচ্ছা, এই মহিলার কথা বাদই দিলাম, আপনি তো ওর বাবা, তাই না? আপনি কি করে পারলেন এতটা নিষ্ঠুর হতে? এতদিন জানেন তো আমার মায়ের উপর খুব রাগ ছিল যে কেন আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আজ আমি বলবো মা একদম ঠিক করেছিল। আপনার মতো লোকের সাথে থাকার চাইতে মরে গিয়ে সে ঠিক কাজই করেছে। আপনি না আদর্শ স্বামী হওয়ার যোগ্যতা রাখেন, না বাবা হওয়ার। কি অভাব ছিল ভাই তোমার বলো তো? আমাদের ভাবির মতো মাটির একজন মানুষকে রেখে এই বাজে মহিলার পাল্লায় তুমি পড়েছিলে। কি বা পেয়েছো জীবনে তুমি? আজ তোমার সব সান্ত্বনারা তোমাকে ঘৃণা করে। শুধু তাই না, আমরাও ঘৃণা হচ্ছে তোমাকে ভাই বলে ডাকতে। এই ছোট্ট নিষ্পাপ মেয়েটা সাথে তুমি কিভাবে এতটা অন্যায় করতে পারলে? তুমি আর তোমার স্ত্রী, ছি। আমি আর আমার বোনকে এই বাড়িতে রাখবো না ফুপি, কারণ আমার বোনের এই বাড়িতে কোনো নিরাপত্তা নেই। আর একটা কথা মনে রাখবেন মিস্টার রাশেদ, মা মারা যাওয়ার পর থেকে আমি নিজেই আমার বোনের বাবা মা দুটোই। রাশেদ ব্যাপারে এই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হয়তো সে অনুতপ্ত, সে হয়তো বুঝতে পেরেছে যে তার আপন জনেদের সাথে কত বড় অন্যায় করেছে সে। ভাগ্যিস আজকে সময় মতো খবরটা পেয়েছিলাম, না হলে অনেক বড় একটা ঘটনা ঘটে যেত। মিসেস রামেসা, আপনি কি জানেন 18 বছরের নিচে একটা বাচ্চা মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে চাইলে আপনার কি পরিমাণ শাস্তি হতে পারে? আঙ্কেল, তুমি এক্ষুনি পুলিশে খবর দাও, আমি আর টলারেট করতে পারবো না। পুলিশের কথা শুনে আঁতকে ওঠে রামেসা বেগম। তারপর সে কান্নার নাটক করতে করতে তার স্বামীর কাছে এগিয়ে বলে, কি গো, তুমি চুপ করে আছো কেন? ওদের বলো আমি কাউকে জোর করিনি। এত ভালো সম্বন্ধ ছিল, তাই মেয়েটার যাতে ভালো জায়গায় বিয়ে হয় সেজন্য বিয়েটা ঠিক করেছিলাম। তাই নাকি? আচ্ছা বলেন তো, পাত্রপক্ষ আপনাকে অগ্রিম কত টাকা দিয়েছে? টাকার কথা শুনে আরো ঘাবড়ে যায় রামেসা। তখনই রাশেদ ব্যাপারী তার দিকে ফুকুচকে তাকায়। 10 লক্ষ টাকা নিয়ে তোমার মেয়েটাকে বিক্রি করে দিতে চেয়েছিল রাশেদ, আর তুমি কিছুই বুঝতে পারোনি? আনোয়ার সাহেবের মুখে আজকাল কথাটা শুনে রাশেদ ব্যাপারীর মাথায় রক্ত উঠে যায়, আর তখনই সঙ্গে সঙ্গে রামেসাকে সজোরে থাপ্পড় মেরে বসে। সেদিনই রিক আর ঋতু দুজনেই আনোয়ার সাহেব ও জাইমা বেগমের সাথে চট্টগ্রামে চলে আসে। ভাইয়ের ছেলে মেয়ে হলেও জাইমা বেগম রিক আর ঋতুকে ভীষণ ভালোবাসে, একেবারেই নিজের মতো। আর আনোয়ার চৌধুরী ও রেহানা বেগমও শিশির বিন্দু আর বর্ষার মতোই রিক ঋতুকে একই চোখে দেখে। আর সেদিনের পর থেকেই ঋতুর এই ফোবিয়াটি সৃষ্টি হয়। ফ্ল্যাশব্যাক এন্ড।